এই আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুবই দুঃখিত, আমি একটু আগে একটা পোস্ট দিয়েছি, তোমরা হয়তো দেখেছো গ্রুপে। একটু সাডেনলি বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এখানে। সো বিদ্যুতের প্রবলেমের জন্য একটা লাইভ গেছে, যাওয়ার পর একটা ইনস্ট্যান্ট কেটেও গেছে। আবার হচ্ছে আরেকটা রিলাইভ নিয়ে আসলাম। সো একটু কনফিউশন সৃষ্টি হচ্ছে। আমাদের আগের যে লাইভটা কেটে গেছিল ওটাকে আমি ডিলিট করে দিতে বলতেছি, ওটাকে ডিলিট করে দিই। আর হচ্ছে তোমরা সবাই এখন এই যে লাইভটা, এই লাইভটাতে আসো। ওকে, সাগনিকা জয়েন করছো, সিনথিয়া জয়েন করছো আমাদের সাথে। বাচ্চারা বুঝতে পারছো তো, হুট করে একটা বিদ্যুতের প্রবলেম হচ্ছে আমাদের অফিসে। তো বিদ্যুতের প্রবলেম হওয়ার কারণে আমার আগের লাইফটা টাক করে চেয়ে টাক করে কেটে গেছে। তো একটু টাক টাক করে প্রবলেম হয়ে গেছে আর কি। ওকে, সো ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। আমাদের আজকের যে ক্লাসটা, আজকের এই ক্লাসে হচ্ছে কি আমরা তোমাদের তার থেকে ইম্পর্টেন্ট টপিক লাল সালুয়া সিরাজউদ্দৌলা পড়াবো। যদিও ক্লাসের ডিউরেশন 2 আওয়ার্স, তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো 2 আওয়ার্স পড়াটা লাগবে, 2 ঘন্টা অ্যাটলিস্ট 10-15 মিনিট আগে আমরা ক্লাস শেষ করে দিতে পারবো। তবে আজকে সকালবেলা সাউন্ড ক্লিয়ার না? এই কোলাপান কি বলো, সাউন্ড ক্লিয়ার না? হ্যালো হ্যালো হ্যালো, একটু জানাও তো, দুটো জিনিস জানাও আমাকে, সাউন্ড ক্লিয়ার কিনা, আমি ক্লিয়ার কিনা, ব্যাকগ্রাউন্ডের স্লাইডটা ক্লিয়ার কিনা, এই দুটো জিনিস জানাও, বাকিটা আমি দেখতেছি। ওকে, সো হোয়াট আই ওয়াজ সেইং, আজকে সকালবেলা তোমাদেরকে একটা গ্রুপে হলো একটা পোস্ট দিছিলাম। সেই গ্রুপে বলছিলাম যে এইচএসসিতে এই পার্টিকুলার টপিক থেকে 20 মার্ক হচ্ছে কমন পাবা। এখন তোমরা হচ্ছে কিভাবে 20 মার্ক কমন পাবা, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু অবভিয়াসলি তোমার দুইটা সিকিউ অ্যান্সার করতেই হবে। তোমার লাল সালু থেকে একটা অ্যান্সার করতে হবে, সিরাজউদ্দৌলা থেকে একটা অ্যান্সার করতে হবে। সাউন্ড ক্লিয়ার না? আজকে সব ঠিক একসাথে লাগছে দেখি। সাউন্ড ক্লিয়ার না। হ্যালো 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 হ্যালো, ওকে, হ্যালো 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 বাচ্চারা, এবার কি সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে? হ্যালো 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 হ্যালো, আচ্ছা এবার এবার ঠিক আছে না? সাউন্ড একদম একটা ম্যাজিক আনলাম, ম্যাজিক এনে সাউন্ডটা ঠিক করে ফেলছে। ওকে, ক্লিয়ার ভাইয়া। সো যেটা হলো বলতেছিলাম, তোমাদের এইচএসসিতে যখন তোমার বোর্ড পরীক্ষা দিতে হলো বসবা, সেই এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমার লাল সালু থেকে 2টা সিকিউ আসবে, সিরাজউদ্দৌলা থেকে তোমার 2টা সিকিউ আসবে, ঠিক আছে? এই 2টা থেকে লাল সালু থেকে অ্যাটলিস্ট একটা অ্যান্সার করতে হবে, সিরাজউদ্দৌলা থেকে অ্যাটলিস্ট তোমার একটা অ্যান্সার করতে হবে। সো এইখানে তোমার হলো 10 মার্ক, এইখানে তোমার হচ্ছে 10 মার্ক, ইন টোটালে যে 20 মার্ক। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার লাল সালু থেকে 2টা এমসিকিউ আসবে, সিরাজউদ্দৌলা থেকে ন্যূনতম 2টা এমসিকিউ আসবে। সো এখানে তোমার হতে 24 মার্ক। অর্থাৎ তুমি বলতে পারো 100-র মধ্যে আজকের এই ক্লাসটা করলে যে কেউ 25 মার্ক কমন পেতেই পারে। খুবই সিম্পল একটা হিসাব না? সো এই যে ক্লাসটা, এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে করো। জাস্ট রিকোয়েস্ট করবো কেউ কোনো স্প্যাম করো না, রোজা রমজানের মাস এমনিতেও হচ্ছে গিয়ে শেষের দিকে রোজা, মানে আমার যে একটা প্রবলেম হয়, রোজার যখন শেষের দিকে চলে আসে আমি প্রত্যেকবারই অসুস্থ হয়ে যাই। অ্যান্ড এবারও একই জিনিস হয়েছে, আমার যেরকম গতকাল থেকে ঠান্ডা লাগছে, সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা। সো যে রিকোয়েস্ট হলো তোমাদের করবো, কি হলো দুষ্টমি করো না। দেখা যাবে যে কেউ দুষ্টমি করলে টাক করে মাথাটা গরম হয়ে যায়, পরে খারাপ লাগবে। ওকে, এইটা তো হলো মূল ক্লাসের ব্যাপারে গেল। তোমরা এই কেউ জানো আজকে রাত 10:30টায় কি হবে? আজকে রাত 10:30টায় কি হবে তোমরা কেউ কি জানো? একটু কমেন্টে জানাও তো, আজকে রাত 10:30টায় কি হবে? ওকে, আজকে রাত 10:30টায় কি হবে কেউ কিছু জানো? একটু কাইন্ডলি জানাও তো কমেন্টে, আজকে রাত 10:30টায়। ওকে, ডান। জানে না, হ্যাঁ, এই যে কি অবস্থা, জানে না। যাই হোক, আজকে রাত 10:30টায় তোমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্টস যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে আমি একটা লাইভ নিয়ে আসব। লাইভটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি 1969-এর উপরে। এই লাইভে আমার 3টা ক্যাটাগরি থাকবে,
3 ক্যাটাগরিতে আমি একজন স্টুডেন্টকে নির্বাচিত করব, যাকে আমি আমার তরফ থেকে একটা বই উপহার দিব, যাকে আমি আমার তরফ থেকে একটা বই উপহারই দিব। সো তোমাদেরকে রিকোয়েস্ট করব, আজকে রাত 10:30 থেকে রাত 12টা, এই যে 1.5 ঘন্টার যে ক্লাসটা আছে, 1.5 ঘন্টার ক্লাসটা অবভিয়াসলি করবা। কিসের উপরে করবা? ফেব্রুয়ারি 1969-এর উপরে, ঠিক আছে? সো দেখা হবে রাতের ক্লাসে। এবার চলে যাই আমাদের মূল টপিকে, লাল সালু। লাল সালু পড়তে যে আমাদের ফার্স্টে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে লাল সালুর যে ঔপন্যাসিক পরিচিতি। ঔপন্যাসিক পরিচিতি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, তার জন্ম তারিখ 15ই আগস্ট 1922, জন্মস্থানীতে দেওয়া রয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি তার সাহিত্যকর্মের পাঠটা। নয়নচারা তিনি প্রকাশ করেছিলেন 1940 সালে, 2টিরও অন্যান্য গল্প। এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার লাল সালু কত সালে প্রকাশিত হয়েছে। এইটা থেকে কিন্তু তোমাদের আসলে একটা এমসিকিউ আসে লাল সালুর প্রকাশকালের উপরে বেস করে। লাল সালুর প্রকাশকালের উপরে বেস করে তোমার হলো গিয়ে কি আসে, একটা তোমার এমসিকিউ আসে যে কত সালে এটা প্রকাশিত হয়েছে। উত্তর হচ্ছে 1948 সাল। চাঁদের আমাবস্যা হচ্ছে কি 1964, কাদো নদী কাদো 1968 গেল। এছাড়াও তার আরও কিছু হলো গিয়ে নাটক রয়েছে। এখন আমি যদি হচ্ছে গিয়ে চিন্তা করি, আমাদের এই যে নাটকটা রয়েছে, নাটকের মধ্যে বহিপীর, এটা কিন্তু আমরা অনেকেই এসএসসি লেভেলে পড়ছি। আর এই বহিপীর নাটকটাও কিন্তু কার লেখা? এই বান্দার লেখা। সো এটা আমাদের মনে রাখতে হবে যে বহিপীর কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন। দ্যাটস ইট। সো এখানে তোমার উপন্যাসের অনেক হলো কি ডিটেলস আছে। আমরা অনেক সময় যে কাজটা করি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পড়ি না। তাই আমি যে কাজটা হলো করব, তোমার উপন্যাসের একদম যে বেসিক গঠন কৌশলটা, সেটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। এখানে তোমার এই যে 5টা হলো কি সূত্র আছে, এই যে 5টা সূত্র, এখান থেকে আসলে এমসিকিউ আসে। তোমার প্রশ্ন করে একটা উপন্যাসের সূত্র হচ্ছে গো মোট কয়টা? অ্যান্সার হচ্ছে কি 5টা। এখন সেটা কোনটা কোনটা কোন জায়গা থেকে কি আসে সেটা হলো একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। প্রস্তাবনা, উপন্যাসের একদম শুরুতে তোমাকে হলো কি একটা ঘটনা প্রস্তাব হলো গিয়ে করবে। সো এই যে তোমার ঘটনার প্রস্তাবের বিষয়টা, সেটাকে বলা হচ্ছে প্রস্তাবনা। ফর এন এক্সাম্পল, লাল সালু উপন্যাসের শুরুতে আমরা কি দেখি? শুরুতে দেখি যে মজিদ নামক একটা লোকের যে যে জায়গা থাকতো, সেই জায়গা হলো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার অভাব, সবাই হলো অর্থ কষ্ট হলো ভুগতেছে। সো এটা ছিল ওই উপন্যাসের তোমার কি, ওই উপন্যাসের হলো গিয়ে প্রস্তাবনা। মানে ওর যে তোমার সিনারিওটা, ওই সিনারিওটা হলো বললো। এরপর মজিদ তার সেই সমস্যাটা নিয়ে বেসিক্যালি কোথায় আসে? আসে হচ্ছে তোমার মহব্বতনগর গ্রামে। যে মহব্বতনগর গ্রামে আসার পরে এই আল্লাহর বান্দা হচ্ছে কি করে, সে হলো যদি হলো গিয়ে চিন্তা করি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা হলো গিয়ে দেখতে পাই আমাদের এই যে সমস্যার উপস্থাপনাটা, সমস্যার উপস্থাপনার পরে মানে আমাদের যে মজিদ, মজিদ হলো মহব্বতনগর গ্রামে এসে এটা হলো গিয়ে প্রমাণ করে এরা কেউ আসলে ধর্ম ভীরু না, এরা কেউ ধর্মভীরু না। এখন দেখো 3 নাম্বার, আখ্যান ভাগের মধ্যে জটিলতার প্রবেশ। ওই যে তোমার আস্তে আস্তে তোমার মজিদ ওই গ্রামের মধ্যে হলো করাল গ্রাস করতে থাকে, সবাইকে তার দলে হচ্ছে বাগাইতে থাকে, এবং বাগাইতে বাগাইতে একটা সার্টেন পিরিয়ড পরে তোমার কি করে, এই যে মজিদ আছে, এই মজিদ কিন্তু ওই গ্রামের একটা হোমরা চোমরা হয়ে যায়, তাই না? সো এইখানে হলো কি যে জটিলতার বিষয়টা, তার যে ক্ষমতা লিপ্সা, মজিদের যে ক্ষমতা লিপ্সা, মজিদের যে ক্ষমতা লিপ্সা, সেই বিষয়টা হলো গিয়ে আমরা আসলে দেখতে পাই। এবং চরম সংকট একটা হলো গিয়ে মুহূর্ত আসে, তোমার কয়েকবার আসছে। একবার যখন তাহের কাদেরের বাপের সিনারিওটা আসতেছে, আরেকবার যখন হচ্ছে কি তোমার কি বলে ওই যে যখন মজিদ সেকেন্ড বিয়ে করে, ওই ঘরের যে বউ মানে জমিলা, জমিলা নানা রকম উল্টাপাল্টা হচ্ছে গিয়ে কর্মকাণ্ড করতেছে, তখন আসলে বিভিন্ন চরম মুহূর্ত বা সংকট আসছে। এবং সবার লাস্টে মজিদের হলো গিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট পতন আমরা দেখতে পাই, যে পতনে আসলে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড় হইলো, সে ঝড়ে আসলে মজিদ তার গ্রামকে, তার ছেলে বলছে যে মহাপীর আলেম, সেই পীরের পার্সপেক্টিভ থেকে আসলে বাঁচাইতেই পারে না। এটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। এই বিষয়টা কি আমরা বুঝছই কোন পার্টে কি হয়েছে সেটা? কি সৃজনশীল আসে না প্রতীক দাস? কি বলে ও, পাগল নাকি?
ওকে, ক্লিয়ার আমরা অথই বলতেছে হইল গিয়ে ক্লিয়ার, ঠিক আছে। বিএস মিম বলতেছে জি ভাইয়া ক্লিয়ার, ভেরি গুড। সো এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে চলো আমরা ক্লাসের পরের যে পার্টটা আছে, লেটস ডিগ ইনটু দেয়ার। ওকে, সো আগাই সামনের দিকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লাল সালু উপন্যাসের যে চরিত্র পরিচিতি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এই চরিত্র হলো কি তোমার মূল চরিত্র হচ্ছে মজিদ ভাই, এবং তাকে নিয়ে বেসিক্যালি সব কিছু বিকাশ লাভ করেছে এবং নিয়ন্ত্রিত হয়েছে, সামথিং লাইক দ্যাট। অন্যান্য চরিত্রের মধ্যে খালেক ব্যাপারী, আকাশ বস, তাহের কাদেরের বাপ, রহিমা ম্যাডাম, জমিলা ম্যাডাম, হাসুনিনমা, এরা সবাই বেসিক্যালি আছে। এদের ব্যাপারে নিচে আসলে তোমার ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো। আসো, ওকে, বেসিক্যালি এখান থেকে আমরা আজকের ক্লাসের মূল জায়গাটা হলে গিয়ে স্টেপ ইন হলো গিয়ে করতেছি, ঠিক আছে। ওকে, সবাই কি রেডি? এবার সবাই কি রেডি? রেডি হলে একটু কাইন্ডলি কমেন্টে বলো যে হ্যাঁ ভাইয়া রেডি। ওকে, পেইড ব্যাচের সাজেশন অন্য কারোর কাছে শেয়ার করা যাবে কিনা, এটা তো তোমার, এটা তো হচ্ছে তোমার ইচ্ছা। তুমি তোমার বন্ধুকে তোমার মতো ভালো রেজাল্ট করাতে চাও কিনা, এটা তো তুমি ডিসিশন নিবা বাবা, আমি এখানে কি বলার। আচ্ছা, ঠিক আছে, ডান, ক্লিয়ার আমরা সবাই? ওকে, ডান। সো আগে এবার কি বলতেছে, মজিদ স্বার্থপরতা, প্রতারণা, সততা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রতীক বুঝলেই দিচ্ছে। এবারটা এটার হলো গিয়ে প্রতীক। মিথ্যা ও কূটকৌশল অবলম্বন করে সে মোদাস্তের পীরের মাজার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ সম্পদ ও সম্মানের প্রতিষ্ঠা পেতে তৎপর হয়েছে। নিজের প্রভাব প্রতিপত্তি সুদৃঢ় করার জন্য গ্রামবাসীকে ফসল ওঠার আনন্দে গান গাওয়ার প্রচলন বন্ধ করে, নামাজ পড়া, দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করে, মেয়েদের স্বচ্ছন্দে চলাফেরাতে বাধা দেয়। ওকে, আল্লাহর বান্দা মসজিদে কি কি কাজ করছে, খুব বাজে বাজে কয়েকটা হলে কাজ করে ফেলছে। দেখো, সে প্রথমত ওই একটা গ্রামে আসছে, গ্রামে আসা বলে এই তোমাদের সমস্যা কি, তোমরা এরকম কেন করতেছো ক্লাসের মধ্যে। এভাবে মজিদ তার গ্রামবাসীকে বলে যে তোমাদের এই যে গ্রামটা আছে, এই গ্রামের মধ্যে যে একটা মোদাস্তের পীর আছে, এই মোদাস্তের পীরের যে মাজারটা, এই মাজারটা তুমি এমনি ফালায় রাখছো, তোমাদের গ্রামবাসীর প্রবলেম কি? তোমরা তো জাহেল, আনপাড়, তোমাদের তো হচ্ছে কি বেআলেম, তোমাদের অবস্থা তো খুবই হইল গিয়ে একটা খারাপ। সো এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, মসজিদ কিন্তু ফার্স্টে এই শেয়ারটা কি করে, এটা তোমার ত্রাসের রাজত্ব শুরু করে। সে হলো গিয়ে সবাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ভয় পাওয়ায়, এবং ভয় পাওয়ায় দিয়ে বেসিক্যালি এটা মেনশন করে যে ভাই তোমরা কিন্তু কাহিনী করতেছো, তোমরা কিন্তু ঝামেলা করতেছো, ইত্যাদি ইত্যাদি গেল। এরপরে হচ্ছে কি তোমার দেখি সততা মানে ধোকা দেয়া। ওকে, এরপর দেখো, সে মোদাসের পীরের মাজার প্রতিষ্ঠার মাধ্যমে, সে মোদাসের পীরের মাজারটা হলো গিয়ে ভালোভাবে হলো গিয়ে তোমার প্রতিষ্ঠা করে, এবং প্রতিষ্ঠা করে সেখান থেকে সে আসলে কি করে, সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার প্রচুর পরিমাণে টাকা পয়সা হলো গিয়ে ইনকাম করা হলো গিয়ে শুরু করে। সো বেসিক্যালি মাজার ব্যবসা তার এন্ড থেকে শুরু হয়ে যায়। এরপর দেখে নিজের প্রভাব প্রতিপত্তি সুদৃঢ় করার জন্য গ্রামবাসীকে ফসল ওঠার আনন্দে গান গাওয়ার প্রচলন বন্ধ করে নামাজ পড়া ও দাড়ি রাখা বাধ্যতামূলক করে, এবং মানে সে হলেও কি করতেছে, সে হচ্ছে তার জায়গা থেকে কিন্তু ওই গ্রামের সবাইকে নিয়ন্ত্রণ করার কাজ করা শুরু করে। নিয়ন্ত্রণ করতে যে মোটামুটি সে যখন মোটা একটা হলো গিয়ে মানে ক্ষমতাবান হয়ে যায়, সে হলো গিয়ে বলে যে ভাই আবার তোমার বিয়ে করা দরকার, আমার এখন অনেক সহায় সম্পত্তি আছে। এই পথিক না প্রতীক, সাজেশনগুলো ফিচার পোস্টে গিয়ে দেখো, এই ক্লাসের মধ্যে বারবার এক প্রশ্ন করলে কিন্তু জিনিসটা মানে ডিস্ট্রাক্টিং হয়। আচ্ছা, সো যেটা তোমাদেরকে বলতেছিলাম, দেখো আমাদের মসজিদ কি করে, বিয়ে করার প্রয়োজন বোধ, তো ভালো কথা, মসজিদ হচ্ছে গিয়ে একটা হলো গিয়ে আলি ঝালি বেওয়া নারীকে বিয়ে করে। এখন এই আলি ঝালি বেওয়াটাকে, সেটা হচ্ছে গিয়ে রহিমা। তাকে কেন বলা হচ্ছে, সে হচ্ছে গিয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো, এটা হলো গাব্বু গাব্বু। সো এই আবার অনেক কাজ করতে পারে, মানে একটা সংসারকে সে একাই সামলাইতে পারে, এরকম একটা অবস্থা। সো রহিমা যখন সিনে আসে, তখন মজিদ রহিমার মধ্যে গ্রামবাসীকে দেখতে পায়, কারণ এই গ্রামবাসী প্রচুর গায়ে খাটতে পারে, প্রচুর আনন্দ করতে পারে, কিন্তু ধর্মের প্রতি অতটা মনোযোগ নাই। আবার রহিমা মজিদকে ভয় পায়,
তাহলে কি গ্রামবাসীও মজিদকে ভয় পায়? এই ধরনের প্রশ্ন মজিদ নিজেই নিজেকে হলো গিয়ে করে। সো এক কথায় মজিদের মধ্যে কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি, এক ধরনের তোমার ইনসিকিউরিটি হচ্ছে গিয়ে তোমার দেখা যায়। সেই জিনিসটাকে আমরা বুঝতে পারি। মারিয়াম সুলতানা সহপাঠ হারিয়ে ফেলেছি। বাবা তুমি নিজেকে হারায় ফেলো নাই কেন? এটা একটু বলো তো আমাকে। আচ্ছা, আমরা মসজিদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি থাকে, এটা কি হলো কি বুঝতে পারি? একটু কাইন্ডলি জানাও তো। গাব্বু গাবু মানে মোটুসুটু, ইলমা মোটুসুটু, এরকম। আচ্ছা, সো একটু দেখি মসজিদের ভিতরে একটা ইনসিকিউরিটি থাকে, এবং এইটারই একটা আমরা আফটার ইফেক্ট দেখতে পাই যখন হচ্ছে আওয়ালপুরের পীর আসে। ওটা আমরা সামনের দিকে পড়বো আর কি। সো গেল, হোপফুলি এতটুকু হলো তোমাদের ক্লিয়ার। এরপর দেখা যায় যে মানে মসজিদ গ্রামে ঢোকার পরে বুঝতে পারে যে ব্রো, আমার তো জোট করা লাগবে, আমার তো জোট গঠন করতে হবে। মানে যেরকম নির্বাচনের আগে জামাত আর এনসিপি একজোট হয়ে গেল না, ওইরকম হইল গিয়ে একটা জোট গঠন করা লাগবে। কারণ ওই জোট গঠন করে হচ্ছে কি হবে তোমার, সে ভাবতেছিল আমাকে আরো ক্ষমতাবান হওয়ার জন্য গ্রামের কোনো এক ক্ষমতাবান ব্যক্তির সাথে ওয়েল অ্যালাইন্ড অবস্থায় থাকতে হবে। তো সে কি করে, মাতব্বর যে খালেক ব্যাপারী আছে তার সঙ্গে স্বার্থের খাতিরে একজোট হয়। এখন খালেক ব্যাপারী তার দিন একদম দ্য বস ছিল, দ্য বস, সে পাওয়ারফুল ছিল। এখন এই খালেক ব্যাপারী দেখলো মসজিদের ধর্ম দিয়ে মানুষকে কন্ট্রোল করার একটা ক্ষমতা আছে। সো এরকম একটা জায়গা থেকে খালেক ব্যাপারে বুঝতেছিল না আমারও আসলে মসজিদের সাথে সাথে থাকতে হবে। আমি যদি মসজিদের সাথে সাথে হচ্ছে গিয়ে না থাকি, ওকে সরি স্টুডেন্ট, হুট করে কাশি উঠে গেছিল। তো খালেক ব্যাপারে বলতেছি, মনে মনে ভাবতেছি না আমি যদি মসজিদের সাথে সাথে না থাকি তাহলে আমি আগের মতো প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারবো না। আর মসজিদ ভাবতেছিল আমাকে পাওয়ারফুল হওয়ার জন্য খালেক ব্যাপারীর সাথে সাথেই হলো গিয়ে আমার থাকতে হবে। সো এই জন্য দুই শয়তানে মিলে এক হয়ে যায় গেল। এরপর দেখি স্বার্থের খাতিরে একজোট হয়ে মসজিদ তাহার কাদের বাবাকে মেয়ের কাছে মাফ চাইতে বাধ্য করে। এই অপমান সহ্য করতে না পেরে সে নিখোঁজ হয়। কে হলো কি নিখোঁজ হয়? আমাদের যে কি বলে মসজিদ হলো গিয়ে দেখো মাতব্বর খালেক ব্যাপারীর সঙ্গে স্বার্থের খাতিরে একজোট হয়ে মসজিদ তাহের কাদেরের বাবাকে মেয়ের কাছে মাফ চাইতে হলো গিয়ে বাধ্য করে। তাহের কাদেরের বাবার যে হলো গিয়ে স্টোরিটা, সেই স্টোরিটা নিয়ে যদি তোমাদেরকে একটু বলি, তাহের কাদেরের যে বাবা আছে সে তার পারিবারিক সমস্যার কারণে অমৃত সরকার বলছে ভাইয়া বইতে তো লাইনটা খুঁজে পাই না। অমৃত তুমি কি জানো তোমার এই লাল সাদা উপন্যাসের লাস্টে যে একটা চরিত্র বিশ্লেষণে 3-4 পৃষ্ঠার লেখা আছে, তুমি কি এই জিনিসটা হইলো কে জানো? অমৃত বাবা, অমৃত বাবা একটু বইটা উল্টাও, উপন্যাসটা শেষের দিকে বা উপন্যাসের শুরুর দিকে কোনো একটা জায়গায় তোমার চরিত্র বিশ্লেষণ আছে, চরিত্র বিশ্লেষণ পড়াচ্ছি বাবা। হায় রে বাবা, তুমি যদি এখন এটা না খুঁজে পাও তো মানে দুশ্চিন্তার বিষয়। পরীক্ষার আর কয়দিন আছে বাবা? আচ্ছা, সো আরেকজন পণ্ডিত, পণ্ডিত তো নামও দিছে অচেনা পৃথিবী, অচেনা পৃথিবীর কাছে পড়ালেখাটাও অচেনা, ও বলে আজকেই বই খুলছে। ওরে পণ্ডিতের দল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, সো দেখি তাহের কাদেরের বাবা অ্যাকচুয়ালি কি করছে। তাহের কাদেরের বাবার যে বিষয়টা, তাহের কাদেরের বাবার যে মেয়ে, তার নাম জানি না, বা তাকে সবাই হাসুনির মা বলে। হাসুনির মা প্রায় সময় তোমার মসজিদের বাড়িতে যাওয়া আসা করে, রহিমার সাথে হলে কথাবার্তা বলে গেল। সো প্রথম প্রথম হাসুনির মা ওই জমিলার সাথে কি রহিমার সাথে কথাবার্তা বলতো। একদিন মজিদ হাসুনির মাকে দেখে ফেলে। এবার হাসুনির মাকে দেখার পরে, হাসুনির মতে হচ্ছে কি দেখার পরে আমাদের মজিদ হাসুনির মায়ের মনে একটু ছোট্ট করে প্রেমে পড়ে যায়। হাসুনির মাকে হচ্ছে গিয়ে তার ভালো লাগা শুরু করে। এখন
আমি যদি হলো গিয়ে চিন্তা করি, এখানে কি দেখতে পাই? এখানে দেখতে পাই যে এই যে তোমার হাসুনির মা আছে, হাসুনির মা একদিন তার পরিবারে মানে তার বাপ মায়ের মধ্যে ঝগড়া নিয়ে ঝামেলায় পড়ে। ঝামেলায় পড়ার পরে সে জমিলার রহিমার কাছে এসে বিচার দেয়। তারপরে হাসুনির মা একদিন মজিদের কাছে এসে বিচার দেয়। তো মজিদ তো একটু মানে একটু একটু হাসুনির মায়ের প্রতি দুর্বল হয়ে গেছিল। তো হাসুনির মায়ের প্রতি দুর্বলতার কারণে মজিদ হলো ডাকছে তায়ের কাদেরের বাপরে। তায়ের কাদেরের বাপরে ডেকে ইচ্ছা মতো তুলা ধুনা করে, লেজিট তুলা ধুনা করে। তুলা ধুনা করে একদম অবস্থা খারাপ করে ফেলে। তো লোকটা বয়স হয়েছিল, তো বয়স হওয়ার পর তার পারিবারিক মামলায় তোমার হচ্ছে মজিদের নামক হলো কি একটা লোক, বাইরের লোক এসে হলো কাহিনী ঘটাইলো। তা স্বাভাবিকভাবে হচ্ছে কি তোমার অপমানিত বোধ হইছে। মানে এই আল্লাহর বান্দার যখন অপমানিত বোধ হয় তখন সে হচ্ছে গ্রাম ছেড়ে চলে যায়, নিরুদ্দেশ হয়ে যায়। সো এই যে বিষয়টা, এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, তাহের কাদেরের বাবাকে মেহের কাছে মাফ চেতে বাধ্য করে এবং এই আহ্বান সহ্য করতে না পেরে সে আসলে তোমার নিখোঁজ হয়। এরপর দেখি যে এক আল্লাহর বান্দা প্রশ্ন করতেছিল শিক্ষিত যুবকের নাম কি? শিক্ষিত যুবকের নাম আক্কাস। আক্কাস চাইছিল একটা স্কুল প্রতিষ্ঠা করতে, বাট আক্কাসকে ভ্যাক্কাস বানাই দিছে, ওকে আর স্কুল প্রতিষ্ঠা করতে দেয় নাই। ওকে প্রথম জিজ্ঞাসা করছিল, এই তোমার দাড়ি কই মিয়া? সো এই প্রশ্নের পরে আক্কাস আর কোনো কিছুই ঠিকঠাক মতো হইল গে হয় নাই। ডান। সো আগাই সামনের দিকে আওয়ালপুরে আসা পীরের প্রভাব। আচ্ছা, এটা নিয়ে বেসিক্যালি আমি কথা বলতে চাইছিলাম, এখন তোমাদেরকে বলবো। একটু আগে তোমাদেরকে একটা জিনিস বললাম না, ইনসিকিউরিটি। একটু আগে তোমাদেরকে এই জিনিসটা বলছিলাম না, খেয়াল আছে? এই মানুষজন পড়া বুঝতেছো তো? মানুষজন তোমরা কি পড়া বুঝতেছো? ওকে, লাল ছিল বই না পড়ে মুভি দেখে আসছি, ভালো কাজ করছো, খারাপ কি? কিছু তো অ্যাটলিস্ট করছো। অ্যাটলিস্ট তো এমন কারোর মতো করো নাই যারা কখনো জিনিসটা জানেই না কি হইতেছে না হইতেছে, তাই না? আচ্ছা, ভেরি গুড। এবার আসলে তোমাদেরকে এই জায়গাটা হলো ওকে বুঝায় আওয়ালপুরের পীর। সো আমি যদি হলো কি চিন্তা করি আওয়ালপুরের পীরের বিষয়টা কি আসছে, মজিদের লাইফে একদিন একটা কম্পিটিশন চলে আসে। ওকে, কম্পিটিশনটা মজিদের পাশের গ্রামে বসবাস করতো, এবং মজিদের পাশের গ্রামে যখন হইল এরা বসবাস করতো, ভালো কথা। সো ওই জায়গা থেকে আমরা নানা রকম প্রবলেমস দেখতে পাই। এটা নিয়ে এখন আসলে আমরা তোমাদের সাথে কথাবার্তা বলি। সো মহব্বতনগর গ্রামের পাশের গ্রামে হচ্ছে কি তোমার আওয়ালপুর। এই যে তোমার আওয়ালপুরের গ্রামটা আছে, এই গ্রামে একদিন এক কামেল পীর আসে, যে কামেল পীর মৃত মানুষকে জিন্দা করতে পারে। মানে একটা মানুষ মনে গেছে, ওরে বলবে এই তোমার তো কখন মরা যাবে না, উঠো 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 উঠো, তোমাকে জীবিত হতে হবে, মানে এরকম কিছু একটা বলে। সে বলে মৃত মানুষকে জীবিত করতে পারে, ভালো কথা। তারপরে অসুস্থ রোগীকে একদম চোখের পলকে সুস্থ বানায় দিতে পারে। তো সব কিছু হচ্ছে কি মিলায় আমরা যদি হলো কি চিন্তা করি, এখানে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আওয়ালপুরের যে পীর আছে, পীর মসজিদের চাইতে ভালো, ভালো কথা। এখন মসজিদ দেখে আস্তে আস্তে ওর জনপ্রিয়তা টক 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 করে কমতেছে। সবাই হলো গিয়ে আওয়ালপুরের পীরের কাছে যায়, কেউ মসজিদের কাছে আসে না। মসজিদের ব্যবসায় পটাশ পটাশ করে লাল বাতি জ্বলা শুরু করছে। তো মসজিদ তো খুব ঝামেলার মধ্যে আছে। সো মসজিদের দিন রাত ভালো যায় না। একদিন সে রাত্রেবেলা শুইছে ঘুমানোর জন্য, শুয়ে শুয়ে ভাবতেছে আওয়ালপুরের পীর তোরে যে কেমনে কি করি তারা। তো এরকম করতে 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 ভোর রাতের দিকে সে বিছনা থেকে উঠে বসে। এরকম সে শোয়া ছিল, শোয়া থেকে উঠে বসে, উঠে বসে বলতেছে হে হে পীর, এবার তো তুমি শেষ। তো যাই হোক, পরদিন মসজিদ সবাইকে অবাক করে দিয়ে
গ্রামবাসীকে অবাক করে দিয়ে হন 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 করে আওয়ালপুরে যায়। আওয়ালপুরের পীর জোহরের নামাজ আদায় করাবে, সে জামাতের সাথে তোমার হচ্ছে গিয়ে জোহরের নামাজ আদায় করবে। তো সেখানে গিয়ে দেখতেছে সবাই বলতেছে এই লোক বললে সূর্যকে ধরে রাখতে পারে, এই লোক হচ্ছে গিয়ে মৃত মানুষকে জীবিত করতে পারে, এই লোক হচ্ছে গিয়ে তোমার অসুস্থকে সুস্থ করে দিতে পারে, এই লোক যদি বলে সময় আগাবে, এই লোক যদি বলে সময় আগাবে না। ওকে, মজিদ শুনছে। এই করতে করতে তোমার জোহরের ওয়াক্ত যাচ্ছে গা এরকম একটা মোমেন্টে জোহরের নামাজ পড়ানো শুরু হয়। তোমরা যারা মুসলিম আছো তারা অনেকে হলোকে জানো জোহরের নামাজ থেকে আসরের নামাজে যে টাইমটা বা ওয়াক্তটা শিফট হয় কিভাবে। তোমার একটা তো তোমার আছে, মানে টাইম তো আছে ডিজিটাল যুগে। আগেরকার দিনে দেখা যেত যে লাঠির হিসাব করা হতো। একটা লাঠির উচ্চতা সাপোজ হচ্ছে গিয়ে তোমার 1 ফিট, যদি তার সূর্যের বিপরীতে রেখে ওই লাঠির যে ছায়া যদি তার আসল উচ্চতার চেয়ে ডাবল হয়ে যায়, অর্থাৎ 1 ফিটের জায়গায় যদি 2 ফিট হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে জোহরের ওয়াক্ত শেষ। এই জিনিসটাকে বুঝতে হবে, বেসিক একটা জিনিস। একটা লাঠিকে, এটা সূর্যের বিপরীতে লাঠিকে রাখলে পিছনে লাঠির ছায়া পড়বে। লাঠির ছায়া যদি লাঠির এক্সিস্টিং হাইটের চাইতে 2x হয়ে যায় বা ডাবল হয়ে যায়, তার মানে আসরের ওয়াক্ত শেষ। সো ভালো কথা, জোহরের নামাজ যেই না মাত্র শেষ হয়েছে, যে হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, এক্স্যাক্টলি ওই মোমেন্টে মজিদ বলতেছে এই বেটা তোর সমস্যা কি, তুমি তো ঠিক মতো নামাজই পড়াও না, আসরের ওয়াক্তে জোহরের নামাজ পড়াও, এটা কেমন তোর কথা, এটা কোনো কথার মধ্যে পড়ে? তুমি কিসের কামেল পীর হইছো? তুমি তো কোনো পীরের মধ্যেই পড়ো না। কি একটা ঘটনা! তো সবাই তো বড় বড় করে মসজিদে থাকছে, হ্যাঁ এত বড় কথা বলতেছে, কি সমস্যা? তো সবাই তখন ওই পীরের যে মুরিদরা বলছে, তোমাকে কে বলছে যে তোমার হয়তো আসরের ওয়াক্ত চলে আসছে, জোহরের ওয়াক্ত শেষ? তখন মসজিদ বলছে আনো লাঠি দেখাই তোমারে। সো যাই হোক, লাঠি একটা আনছে। তো ইভেন্চুয়ালি দেখা গেছে লাঠির যে হাইট হলে বাইরে গেছে। সো তারপর মসজিদ বলছে এই যে দেখো, আজকে তোমার জন্য আমি মসজিদ যে কখনো পাপ করি না, কি হাস্যকর, আমি মসজিদ যে কখনো পাপ করি না তারও পাপ হয়েছে, সে আসরের ওয়াক্তে গিয়ে জোহরের নামাজ আদায় করছে শুধুমাত্র তোমার জন্য, তোমাদের এই ভুল ভ্রান্তির জন্য। তখন হচ্ছে ওই যে তোমার মুরিদরা বলছে দেখো ভাই, যখন নামাজ পড়া শুরু হয়েছিল তখন যে লাইটের যে ছায়ার হাইট ঠিকঠাক ছিল, নামাজ পড়তে পড়তে টাইম গেছে, এখন ঝগড়া করতে করতে টাইম গেছে, এর মধ্যে বাইরে গেছে। তখন মসজিদ বলছে কেন, তোমার হুজুর না সূর্য ধরে রাখতে পারে, তো এতক্ষণ সূর্য ধরে রাখতে পারলো না কেন? সূর্য ধরে রাখলে তো আমরা সময় মতো নামাজ পড়তে পারতাম, যত সব মাতব্বরি করো, ভণ্ডের দল ভণ্ড। এক ভণ্ড আরেকজনকে বলে ভণ্ড, মানে কি সার্কাস চলতেছে জায়গাটার মধ্যে, জাস্ট দেখো। সো মোটামুটি হচ্ছে এতটুকুই। এর মধ্যে দিয়ে তারপর মসজিদ বলে এই মোহাম্মদপুরে কারা যাওয়া, চলো আমার সাথে। এই বলে সে মোহাম্মদনগরে চলে যায়, এবং তার সাথে মসজিদের যে তোমার লোক লস্কর আছে তারা মোহাম্মদনগরে চলে গেল। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আমি যতটুকু পারছি একটু হাসি ঠাট্টা করে পড়ানো ট্রাই করতেছি, কারণ জিনিসটা খুবই বোরিং, বাট আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা এই ক্লিয়ার, এটা বুঝতে পারছি? ক্লিয়ার আমরা? ক্লিয়ার বাচ্চারা? ডান। সো মসজিদ তো হইল গে শেষ। তারপর দেখে মসজিদ হইল একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বিয়ে করে। মসজিদের বয়স 52-62, আর যাকে বিয়ে করে জমিলা, ওর বয়স 16-17 বছর। তো জমিলা মসজিদকে দেখে ভাবছিল সে হচ্ছে কি দুলার বাপ, মানে যাকে সে জমিলা বিয়ে করবে তার বাবা, সে ভাবছিল মসজিদ তার শ্বশুর, পরে দেখা গেল শ্বশুর হয়ে গেছে তার জামাই, কি একটা অবস্থা। সো এই সকল বিষয় নিয়ে জমিলার ব্যাপারে কথাবার্তা বলা হয়, এবং দেখা যায় যে জমিলাই আসলে প্রকৃতপক্ষে মসজিদের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করে। এবং এই যে আমার বিদ্রোহ, এখান থেকে পরবর্তীতে আমাদের যে মসজিদ রয়েছে, মসজিদ কিন্তু আসলে হারিয়েছে, মানে মসজিদকে যে তার যে ধ্বংসটা, সেই ধ্বংসটা আমরা মূলত শুরু দেখতে পারি। দ্যাটস ইট। খালেক ব্যাপারী হচ্ছে কি তোমার তার সামন্তবাদী সমাজের প্রতিভূ চরিত্র। এখানে আবার সামন্তবাদী সমাজ বলতে কি বোঝানো হচ্ছে, ওই যে জমিদার,
তার হলো অনেক জমিদারি আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই বিষয় থেকে তার ওই বিষয়টা বলা হচ্ছে যে সামন্তবাদী সমাজের প্রতিভূ চরিত্র। সে মহম্মদনগর গ্রামের মাতব্বর, গ্রামের মানুষের উৎসব অনুষ্ঠান ধর্ম ও ধর্মশিক্ষা সব কিছু তার নির্দেশ ও পরামর্শে আসলে পরিচালিত হয়। তার জমি জমা অর্থ সম্পদের অভাব নেই। গ্রামের মানুষদের সুখ দুঃখে আনন্দে গানে কখনো সে বাধা দেয় না। সে তার মধ্যে সুস্পষ্ট সুদৃঢ় ব্যক্তিত্বের বড় এক ধরনের অভাব দেখতে পায়। ঠিক আছে, কারণ সে হলো গিয়ে তো ক্ষমতা লোভী। মোদির সাথে থাকতে চাইলে হলো গিয়ে মোদির সাথে থাকবে, অন্য কারোর সাথে থাকতে চাইলে অন্য কারোর সাথে থাকবে, যেখানে ক্ষমতা সেখানে বেসিক্যালি সে আসবে। ঠিক আছে, ওকে। কাকি শপিং এর টাকা দিয়ে আসছে, বুঝলাম না। প্রতীক দাস বলছে ভাইয়া আমার একটু প্রবলেম হচ্ছে বুঝতে। কি বুঝতে প্রবলেম হচ্ছে? তোমরা কি পড়ে আসো নাই আসার আগে? প্রতীক দাস মানে কি বুঝতে তোমার প্রবলেম হচ্ছে বলো একটু। এই বাচ্চারা আমরা একটু হচ্ছে কি ওয়েট করি প্রতীক দাসের জন্য। ওর বলে বুঝতে প্রবলেম হচ্ছে, বাট কি বুঝতে প্রবলেম হচ্ছে এটা তো জানাবা। প্রতীক দাস কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আবার প্রতীক বলে বুঝতে প্রবলেম হচ্ছে, বাট কি বুঝতে প্রবলেম হচ্ছে এটা তো বলবা। আচ্ছা, কারোর কি বুঝতে ঝামেলা হচ্ছে? আচ্ছা, প্রতিভু মানে কি? প্রতিভু মানে হচ্ছে গিয়ে তোমার সামন্তবাদী চরিত্রের প্রতিভু চরিত্র, মানে রিপ্রেজেন্ট করতেছে সামন্তবাদী একটা সোসাইটিকে, সে রিপ্রেজেন্ট করতেছে এরকম আর কি। ওকে, আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি বলো যে একজন বলল যে বুঝতে সমস্যা হচ্ছে, বাট সে এটা বলতেছে না কি বুঝতে সমস্যা হচ্ছে। আমি বুঝবো কি হবে তোমার কি বুঝতে প্রবলেম হচ্ছে? ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার না? মোটামুটি সবাই ক্লিয়ার না যা হলো পড়াচ্ছি? আমি জাস্ট ক্যারেক্টারগুলো বিশ্লেষণ করতেছি, কোন ক্যারেক্টার কি করছে না করছে। এই ক্লাসে কিন্তু আমরা ক্যারেক্টারগুলোকেই কিন্তু মানে অ্যানালাইসিস করতেছি, কোন ক্যারেক্টার কি করছে। আমরা তো বেসিক্যালি সবাই মূল যে উপন্যাস টপ টু বটম পড়ে ফেলছে অলরেডি। সো ক্যারেক্টারগুলোকে বেসিক্যালি হচ্ছে কি আমরা, আরে মিতা ক্যারেক্টারই তো বুঝাচ্ছি, আবার কি বুঝাবো? ক্যারেক্টারকে বুঝাচ্ছি, মাত্র মসজিদ শেষ করলাম, এবার খালেক ব্যাপারে কি বুঝাচ্ছি? আরে যেটা পড়াচ্ছে সেটাই বলতেছে পড়াইতে, ঘটনা কি? ওকে, ঠিক আছে, তাই যেহেতু মোটামুটি আমরা সবাই ক্লিয়ার আগাই না। আর প্রতীক তোমার কি প্রবলেম আছে আমি বুঝি নাই আসলে। মানে বলো আমাকে যে ভাইয়া আমি খালেক ব্যাপারে যেরকম সিনথিয়া বললো যে প্রতিভূ চরিত্র জিনিসটা কি বুঝি নাই, সিনথিয়াকে বুঝাই দিছি। সিনথিয়া এখন বুঝছো না, জানাও তো। একইভাবে প্রতীক তুমিও বলো যে ভাইয়া আমি বুঝলাম না ধর্ম শিক্ষাটা কি, এটা একটু হলেও বুঝাই দেন। বুঝাই দিব, আমার কোনো আপত্তি নেই। সিনথিয়া প্রতিভূটা বুঝছো? ওকে, সো দেখি, গ্রামের মানুষের উৎসব অনুষ্ঠান ধর্মশিক্ষা সবকিছু তার নির্দেশ ও পরামর্শ লেগে পরিচালিত হয়। কার নির্দেশ ও তোমার হচ্ছে গিয়ে পরামর্শে পরিচালিত হয় খালেক ব্যাপারী, মানে গ্রামের সবকিছুই খালেক ব্যাপারী দ্বারা বেসিক্যালি পরিচিত হয়। এরপর দেখি গ্রামের মানুষের সুখ দুঃখ আনন্দ গান এবং তার মধ্যে সুস্পষ্ট সুদৃঢ় ব্যক্তিত্বের হচ্ছে অভাব। তার কারণটা কি? তার কারণটা হলো এই যে আমাদের খালেক ব্যাপারী রয়েছে, খালেক ব্যাপারী আসলে ক্ষমতা লোভী। তো যেখানে গেলে তার ক্ষমতা মানে কি বলে ক্ষমতা হচ্ছে গিয়ে নিশ্চিত থাকে, সেই জায়গাতেই বেসিক্যালি সে হলো গিয়ে যায়। মসজিদের মধ্যে সেও হলো গিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী ও প্রতারকের কৌশলের কাছে পরাজিত হয়েছে। শেষে তার সঙ্গে একাট্টা হয়েছে। কার সঙ্গে তোমার একাট্টা হয়েছে? আমাদের মসজিদের সঙ্গে। মসজিদের সঙ্গে হলো গিয়ে একাট্টা হয়েছে। মসজিদের মতো ধর্ম ব্যবসায়ী ও প্রতারকের কৌশলের কাছে সে পরাজিত হয়েছে, শেষে তার সঙ্গে একাট্টা হয়েছে। বিরোধিতা বা প্রতিবাদ করা তো দূরের কথা, উল্টো মসজিদের সব কাজের সমর্থন জুগিয়েছে এবং সিদ্ধান্তে সহযোগিতা করেছে। মানে বেসিক্যালি আমাদের যে খালেক ব্যাপারী মসজিদের সাথে লোকে পারে নাই, না পেরে সে তার নিজের যে নৈতিকতা অটল না থেকে সে মসজিদের সঙ্গে হাত মিলায়, একসাথে সে হলো গিয়ে ক্ষমতা ভোগ করা শুরু করে। এটাই বেসিক্যালি বলতেছে গেল। এমনকি তার আদেশে, এখানে কার আদেশের কথা বলা হচ্ছে? মজিদ। আদেশ মেনে নিয়ে
13 বছরের দাম্পত্য জীবনের সব অঙ্গীকার ধুলায় মিশিয়ে দিয়ে প্রথম স্ত্রীকে পর্যন্ত ডিভোর্স দেয়। খালেক ব্যাপারী মাতব্বর হয়ে, খালেক ব্যাপারী মাতব্বর হলেও মূলত সে শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ ও কোমল হৃদয়। আচ্ছা, তো এরপর আসো তোমাকে জিনিসটা একটু ব্যাখ্যা করি যে কেন মানে 13 বছরের একটা সংসারের ডিভোর্স ঘটে আমেনার সাথে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলতেছি। আমার ভালো ঠান্ডা লাগছে। আচ্ছা, তো এইখানে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, এখানে দেখো কি বলতেছে খালেক ব্যাপারীর যে পার্সপেক্টিভটা, ওই পার্সপেক্টিভ থেকে যদি দেখি, খালেক ব্যাপারী যে তার প্রথম বউ আমেনা, আমেনা আসলে একাট্টা মানে একত্রিত বাবা, একাট্টা মানে একত্রিত, লিখছি না, একাট্টা মানে একত্রিত। এই যে একাট্টা হয়েছে কার সঙ্গে, মোদির সঙ্গে একত্রিত হয়েছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো দেখো পরের যে হলো পয়েন্টারটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে তাদের ডিভোর্সটা হইলো গিয়ে হইলো। সো দেখো বেসিক্যালি আমেনা বিবি মানে 13 বছর ধরে সংসার, বাট তার হলো বাচ্চা হয় না। এখন বাচ্চা না হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তার মন খারাপ। আবার কি বলে, আমেনা বিবির সতীন আছে, মানে খালাক ব্যাপারে ছোট বউ আছে, ছোট বউয়ের ঘরে প্রত্যেক বছর বলে একটা করে বাচ্চা হয়। সো অ্যাপারেন্টলি তার হলো গিয়ে মনে একটু দুঃখ। তো একদিন সে হলো গিয়ে তার জামাইয়ের কাছে যেয়ে বলে যে দেখো আমাদের তো বাচ্চা কাচ্চা হইতেছে না, আমি আসলে বাচ্চার ডাক শুনতে চাই, আমাকে আওয়ালপুরের পীরের কাছ থেকে একটু পানি পড়ায় এনে দাও। তো খালেক ব্যাপারে বি লাইক আওয়ালপুরের পীর, আচ্ছা দেখা যাক। সো এরপরে খালেক ব্যাপারে তো জানে এই জিনিসটা যদি হলো গিয়ে তোমার ইয়া করে, মজিদ যদি জানে তাহলে তো হলো গিয়ে আওয়ালপুরের পীরের মানে কি বলে খালেক ব্যাপারের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সে কি করছে, সে হলো গিয়ে যায় কুদ্দুস সাহেবের কাছে। কুদ্দুস, কুদ্দুসটাকে, কুদ্দুস হচ্ছে কি তোমার আমাদের খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই। এখন সে আবার একটা আতপাগলা কিসিমে থাকে হইল কে তানু বিবির সাথে। তাকে গিয়ে হইল কে বলে দেখো কুদ্দুস, আচ্ছা ওই লোকের নাম কুদ্দুস না, আমি না জিনিসটা ভুলে গেছি আর কি। আচ্ছা এই ওই লোকটার নাম কুদ্দুস কি একটু কাইন্ডলি হলো কে জানাও। বইতে তো মাতব্বরের নাম রেহান আলী, পায়েল জাহান। পায়েল ঠিক বলছো, বইতে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মাতব্বর রেহান আলীকে বলা হয়েছে, এরপর আবার খালেক ব্যাপারীকে মাতব্বর বলা হয়েছে। সো জিনিসটা একটু কনফিউজিং আর কি, বুঝছো। বাট তোমাদেরকে রিকোয়েস্ট করবো মাতব্বর হিসেবে তোমার কে মাতব্বর এটা আসলে রেহান আলী লিখবা, ঠিক আছে, ওকে। সো ওই কুদ্দুস তো ওই লোকের নাম, ওই তানা বিবির বড় ভাইয়ের নাম কুদ্দুস না, হ্যাঁ ঠিক আছে। তামান্না ইসলাম বলছে কুদ্দুস, ভেরি গুড, ওকে। সো কুদ্দুসে গিয়ে বলছে কুদ্দুস দেখো ভাই, তুমি আজকে আওয়ালপুরের পীরের বাড়িতে যাবা, পীরের বাড়িতে যেয়ে ওইখান থেকে তুমি একটা পানি পড়া নিয়ে আসবা। পানি পড়াটা নিয়ে, আচ্ছা ধলা মিয়া, হ্যাঁ এক্স্যাক্টলি ধলা মিয়া, কেন কুদ্দুস কুদ্দুস করতেছিলাম আল্লাহ জানে, কে জানি কুদ্দুস বলছে, এটা হলো বলতেছিলাম ধলা মিয়া। ধলা মিয়ার কাছে গেছে, ধলা মিয়ার কাছে যে হলো বলতেছে যে তুমি আজকে একটা পানি পড়া নিয়ে আসবা, যাতে হচ্ছে কি বাচ্চা হয়, এরকম একটা পানি পড়া আওয়ালপুরের পীরের কাছ থেকে নিয়ে আসবা। এই নাও টাকা পয়সা। আর আরেকটা কাজ তোমার করতে হবে, সেটা হচ্ছে কি তুমি রাত্রেবেলা গভীর অন্ধকারে যাবা, অর্থাৎ মিড নাইটে হইলো গিয়ে যাবা। এখন মোহাম্মদনগর গ্রাম থেকে আওয়ালপুরে, সাপোজ এটা মোহাম্মদনগর, এটা আওয়ালপুর, মাঝের যে রাস্তাটা, এই মাঝের রাস্তাটা একটা বাঁশ বাগান আছে বা একটা জঙ্গল আছে। ধলা মিয়া ভয় পায়, কারণ ধলা মিয়ার মতো এখানে এরকম কিছু পেত্তি থাকতে পারে। সো যাই হোক, ধলা মিয়া তাই ভাবলো সে এরকম ভূতের রাস্তা দিয়ে রাত্রেবেলা যাবে না। সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে গেছে মসজিদের কাছে। মসজিদের কাছে যাওয়ার পরে মসজিদ হল্লোকে বলছে দেখো মসজিদ ভাই, আসলে কথাটা আমি তোমার বলতে চাই নাই, বাট আমি আসলে তোমার মনে মনে খুব পছন্দ করি, তোমার একটু বলি। এই যে খালেক ব্যাপারী লোকটা আছে, লোকটা এত খারাপের খারাপ জানো। এই লোকটা কি করছে, এই লোকটা হচ্ছে গিয়ে তোমার কি বলে তার বইয়ের বাচ্চা হওয়ার জন্য পানি পড়া আনতে আমারে বলছে আওয়ালপুরের পীরের কাছে যাইতে।
আমি তো যাবো না, আমি তো ভালো মানুষ, আমি তোমার কাছে আসছি, তুমি অত গ্যাঞ্জাম করো না, তুমি এক কাজ করো, তোমার তথ্যরা দিলাম, তথ্যরা মাথায় রাখো, বিনিময়ে তুমি একটা কাজ করো, তুমি হলে একটু পানি পড়া দিয়ে দাও, ওই পানি পড়া গিয়ে আমি দিয়ে আসে বলে অবক ফিরে দিছে। মজিদ বি লাইক, আমি কেন পানি পড়া দিব, পানি পড়া দিবে আওয়ালপুরের পুর, যেখান থেকে আনতে বলছে সেখান থেকে আনো। সো এখন তো একটু ঝামেলা হয়ে গেল না। সো এই যে তোমার একটা বিষয়, এটা তুল গাছ ছিল, হ্যাঁ, এই যে একটা হলো গিয়ে বিষয়, এইখান থেকে আমরা যদি হলো গিয়ে চিন্তা করি, আমরা হলো ওই যে আওয়ালপুরের যে পীর আছে, আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়াও হলো গিয়ে আমাদের ধলামিয়া পাইলো না, ইয়ার কাছেও পাইলো না, মসজিদের কাছেও পাইলো না। সো ধলামি এটা চিন্তা করতে 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 বাড়িতে এসে যে উপস্থিত হয়েছে, সাডেনলি দেখে যে মসজিদও বাড়িতে আসছে, মসজিদ বাড়িতে এসে ডাক দিছে খালেক ব্যাপারীকে। তারপর খালেক ব্যাপারী বেশি জিজ্ঞাসাবাদ করে, কেন তুমি এমন করছো হাবি যাবি। খালেক ব্যাপারী বলে যে মেয়ে মানুষের শখ হয়েছে, তাই এরকম করা লাগছে, সব কিছু এলোকে মিলায় এরকম করছে, কিছু মনে করো না। তো পরে হলো গিয়ে মসজিদ বলে, তুমি তাহলে তার এক কাজ করবা, তোমার হলো কি রোজা রাখাবা, রোজা রাখে তোমার হলো গিয়ে 40 রাকাত নামাজ পড়বে সারাদিন, নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে, তারপর হলো গিয়ে ইফতারের আগ দিয়ে হলো গিয়ে আমার মাজারে আসবে, মাজারে এসে হলো গিয়ে তোমার মাজারকে ঘিরে এরকম প্রদক্ষিণ করবে। যদি হচ্ছে কি এরকম তোমার সে প্রদক্ষিণ হলো গিয়ে করে, প্রদক্ষিণ করার পরে 7 বার ঘোরার পরে যদি হচ্ছে তার পেটে প্রচুর ব্যথা হয়, তাহলে বুঝতে হয় পেটের মধ্যে 7 প্যাচ লাগছে। 14 বার ঘোরার পরে প্রচুর ব্যথা হইলে তার পেটে 14 প্যাচ লাগছে। যত প্যাচ তত দেরি হবে বাচ্চা হওয়ার, এই প্যাচ খুলতে হবে। সো অ্যাপারেন্ট হলো গিয়ে যায়। তো যাওয়ার সময় হচ্ছে কি আমাদের যে আমেনা আছে, আমেনা হলো গিয়ে পালকিতে করে গেছে। তো শাহি ভাই পালকি থেকে যখন সে নামতে গেছে, তার যে হলো কি শাড়িটা হলো কি একটু উঁচু হয়ে তার পা বের হয়ে আসছে। সো তার পায়ের স্কিন দেখে মজিদের হচ্ছে গিয়ে তারও ভালো লেগে গেছে, কি একটা অবস্থা। সো এর পরবর্তী সময়তে সাদিয়া সুলতানা আসতেছি বাবা, আদিসা প্রতিভূত না প্রতিভূ বলতেছি। সো এখন আমেনা বিবিরও ভালো লাগছে, পরে মজিদ আবার নিজেকে নিয়ন্ত্রণ করছে, না ভালো লাগলে চলবে না। সো এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আচ্ছা এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, মজিদ নিজেকে কন্ট্রোল করে নানা রকম কাহিনী টাহিনী করে, 3বারের মাথায় মাথা ঘুরায় পড়ে যায়, 3বার চক্কর দেওয়ার মাথায় মাথা ঘুরায় পড়ে যায়। এরপর হলো গিয়ে মজিদ যে খালেক ব্যাপারী বলে তার সমস্যা আছে, তুমি তারে তালাক দিয়ে দাও। সো এই হলো গিয়ে বিষয়। অ্যান্ড ইভেনচুয়ালি আমি যদি হলো গিয়ে চিন্তা করি, কি বলে আমাদের যেই কি বলে মজিদ আছে, আমাদের যে মজিদ আছে, মজিদ কিন্তু তার জায়গা থেকে আমেনা বিবিকে সরায় দিল, কারণ আমেনা বিবি মজিদের বিরোধিতা করছিল। আমরা এই ক্লিয়ার বিষয়টা এখন? ওকে, আমরা কেউ ক্লিয়ার বাচ্চারা? প্রতিভূত মানে কি? প্রতীক মনে হয়েছে কাঠটা জানি কপি করছে। প্রতিভূত না রে বাবা, প্রতিভূ। আচ্ছা, সো গেল। সাগনিকা বলতেছে ভাই এক্স্যাক্টলি খালেক ব্যাপারীর ক্যারেক্টার কেমন? সে হচ্ছে গিয়ে শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ, কোমল ও ক্ষমতালোভী। এই কয়টা মনে রাখতে হবে, ঠিক আছে? ডান। সো আগাই আমরা এদিকে একজন বলছে প্রতিভূ, প্রতিভূ চরিত্র রিপ্রেজেন্ট করতেছে, সামন্তবাদীদেরকে রিপ্রেজেন্ট করতেছে, এটা বোঝানো হয়েছে, বুঝছো? সামন্তবাদীকে রিপ্রেজেন্ট করতেছে বেসিক্যালি এইটা বোঝানো হয়েছে। ডান। সো আগাই সামনের দিকে গেল। এরপর দেখি জমিলা। জমিলা হচ্ছে অন্যতম প্রধান নারী চরিত্র, যে আসলে বেসিক্যালি আমাদের চঞ্চল একটা মেয়ে, যে হলো গিয়ে মূলত আমাদের মসজিদের এগেনস্টে সে যে বিদ্রোহটা হলো গিয়ে করছিল, ঠিক আছে? ডান। সো এরপর দেখি রহিমার ব্যাপারে অলরেডি একদম শুরুর দিকে হলো বলছি, তার শক্তি, তার চড়া দেহ, তার বাইরে খোলস মাত্র, শেষে ভেতরে ঠান্ডা এবং ভীতু মানুষ। স্বামী তাকে ধীর পায় নিঃশব্দে হাঁটতে বললে বা আস্তে কথা বলতে বললে সে তাই হলো গিয়ে মেনে চলে, অর্থাৎ যেভাবে তার স্বামী চলতে বলে সেভাবে সে বেঁচে চলাফেরা করে, এটা এখানে মূলত বোঝানো হয়েছে। ডান।
সো এই জায়গাটা হলো গেল হাসুনির মায়ের প্রতি সে যে সমব্যথী, এটা নিয়ে বেসিক্যালি আমরা আলাপ আলোচনা করে ফেলছি। এবং কিশোরী জমিলা থাকে তার সতীন, তাকে আসলে সতীনের মতো দেখে না, সতীনের মতো না দেখে তাকে আসলে আরো ভালোভাবে দেখে, তার নিজের আপন সন্তানের মতো আসলে তাকে স্নেহ দেয়। দ্যাটস ইট। সো মোটামুটি এখানে এতটুকুই। তাহের কাদেরের বাপ, এই টপিক ক্যারেক্টারটা নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি। তাহের কাদেরের বাপ হলো কি, তার একটা ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার নিয়ে ঝামেলায় পড়ে, সেটাতে যখন আমাদের মজিদ হস্তক্ষেপ করে তখনই আসে নানান রকম সমস্যার হলো গিয়ে সৃষ্টি হয়। ওকে, ঠিক আছে। ওকে, ডান, ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, আমরা কি এতটুকু বুঝতে পারছি বাচ্চারা? আমরা কি এতটুকু ঠিকঠাক মতো বুঝতে পারছি? আমাদের তাহের কাদেরের বাপের যে বিষয়টা, এটা কিন্তু মোটামুটি আমাদের ক্লিয়ার। মানে এই আসলে তাহের কাদেরের বাবাকে মজিদ না কাইন্ড অফ, মানে কি বলবো, ইংলিশ শব্দটা মাথায় আসতেছে, কাইন্ড অফ দমন করছে। তাহের কাদেরের বাবাকে কাইন্ড অফ দমন করছে। বাচ্চারা একটু এই জায়গাটা বুঝো, এখন যেটা আমি বলতেছি, তাহের কাদেরের বাপকে মজিদ কাইন্ড অফ দমন করছে। মজিদ কি করছে? মজিদ কাইন্ড অফ দমন করছে, কন্ট্রোল করছে। কেন দমন করছে এটা কি কেউ বলতে পারবা? যদি কেউ বলতে পারো আমি বুঝতে পারবো তার লাল সালনে কোথাও আটকাইতে হবে না। তাহের কাদেরের বাপকে মজিদ দমন করছে। কেন দমন করছে কেউ কি বলতে পারবা? একটু কাইন্ডলি বলো তো, এবার আমি বুঝবো যে এতক্ষণ তো যা পড়াইছি তোমরা আসলে বুঝছো। তাহের কাদেরের বাপকে মজিদ কেন দমন করলো? আমাকে একটু এটা কাইন্ডলি বলো আরিফা, এটা একটু বলো, তাহের কাদের বাপকে মজিদ কেন দমন করছে? কেন কেন? বাঁধন বলতেছে ভয় দেখিয়ে রাখতে, না, চালাকি করছে। এতক্ষণ ক্লাস পড়তে পারিনি, বিদ্যুৎ ছিল না বলে সময় সামনে শুরুতে এমন প্রবলেম হয়েছে। মুক্তি বলতেছে হাসুনির মা না, মজিদকে মানতো না। মিমেরটা কাইন্ড অফ হয়েছে, মিমেরটা কাছাকাছি হয়েছে। আচ্ছা দেখি, নাহিদ বলতেছে হচ্ছে কি পাওয়ার। ওকে দেখি, মিমেরটা কাছাকাছি। মিম আরেকবার ট্রাই করো। রাফিদের মতো মানে এই টাইপের কমেন্ট দেখলে না খুব রাগ লাগে, যে বললো আপনি বলেন, আমি তো বলার জন্যই আছি রাফিদ। তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা সেটা। মজিদকে সে বিশ্বাস করতো না, মানতো না। সিনথিয়ারটাও কাছাকাছি গেছে, সিনথিয়া আর মিমেরটা মিলাইলে আনসারতে হবে আর কি। জিহাদুলও কাছাকাছি গেছো, মানে এক্স্যাক্টলিটা কারোরটাই হয় নাই। তানজিনা বলতেছো ক্ষমতার দাপট। আর রাফিদ তুমি একটু বলো তো, মানে কেন হইলো গিয়ে তোমার দমন করতে চাইছে? আচ্ছা, নিজের ক্ষমতা হবে রাব্বি না, ক্ষমতা হবে না, মসজিদের ভণ্ডামি ধরে ফেলার ভয়। মৃত্যুঞ্জয় দেশুর, যারে মৃত্যুঞ্জয় কি অবস্থা? ওকে, আচ্ছা আমি আসলে কি বলে তিনজন নামটা ঠিকঠাক মতো বলছো আর কি, মিম, মৃত্যুঞ্জয়ের আরেকজন জানি কে, আমি অ্যাকচুয়ালি মিস করে ফেলছি ওকে, ওর নামটা মাথায় আসতেছে না। যাই হোক, তোমাদেরকে একটু বলি, আর রাফি তুমি যে দুষ্টামিটা করছো না, এটা আসলে মানে ভালো করো নাই। আমি তো বলবোই, তার আগে তোমাদেরকে বলতে বলছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, বুঝছো? আচ্ছা, সো দেখো, তাহের কাদেরের বাবা যখন মজিদকে জিজ্ঞেস করে আপনি আমার ঘরের ব্যাপারে জানলেন কেমনে, মজিদ বলল আমার সে আধ্যাত্মিক পাওয়ার আছে, আমি যেটা হলো গিয়ে জানতে পারি। তখন তাহের কাদেরের বাবা এক ধরনের অবিশ্বাস্য ভাব প্রকাশ করেছিল, এবং তাহের কাদেরের বাবা জিনিসটা বিশ্বাসও করেনি। সে ধরেই নিছিল সেটা হয় তার বউ বলছে, না হয় তার মেয়ে বলছে, অর্থাৎ হাসুনির মা বলছে। এরপর সে যখন ঘরে প্রবেশ করে, শুরুতে যখন হাসুনির মাকে দেখে, হাসুনির মাকে দেখে ওরে উদুম কালাম কালায় এবং হচ্ছে কি বলে যে তুই কেন বলছিস।
সো এই যে বিষয়টা, এটা যখন পরবর্তীতে মজিদের কানে আসে যে হাসুনির মায়েকে ইচ্ছা মতো কেলানো হয়েছে, তখন মজিদ বেসিক্যালি বুঝতে পারে এই লোকটা তার উপরে অন্ধ বিশ্বাস করতেছে না। যেহেতু অন্ধ বিশ্বাস করতেছে না, সেহেতু এই লোকটা তোমার হচ্ছে মজিদকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে মানবে না। তার মানে মসজিদের ক্ষমতার বিস্তার করতে যে এই গ্রামে সে একটা সমস্যার মধ্যে পড়বে। তাই এমন একটা জায়গা থেকে আমরা দেখতে পাই যে তাহের কাদেরের বাপকে মসজিদ দমন করছে। এবার কি ক্লিয়ার আমরা সবাই? রাফিদ বলছি, বুঝতে পারছো? কই রাফিদ দেখে আমার কমেন্ট করতেছো না। রাফিদ বুঝতে পারছো তুমি? নট অনলি অবিশ্বাস, আমি তো এতক্ষণ বললামই, আমি তো হচ্ছে কি তোমার বললামই, হ্যাঁ সিনথিয়া, ওটাই তো বললাম তোমার একটু একটু হয়েছে। মানে নট অনলি অবিশ্বাস, অবিশ্বাস এবং এর থেকে পরবর্তী ক্ষমতা স্প্রেড করতে পারবে না, এই দুইটা কারণ। ও কেয়া বলছো না, ভেরি গুড, ডান। সো হোপফুলি আমার তাহের কাদের আপের বিষয়টা ক্লিয়ার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং আরেকটা হচ্ছে তাহের কাদের আপের আছে 3 ছেলে 1 মেয়ে। ওকে, ডান। হাসুনির মা, হাসুনির মাই হচ্ছে সে ব্যক্তি যাকে নিয়ে হলো এত ধরনের সমস্যা। হাসুনির মাকে মজিদ ভালোবাসে, হাসুনির মার সাথে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। সো যাই হোক, তো দেখা যাচ্ছে সেখানে জোয়ান ভাইদের মতো সে বসে বসে আর পরিশ্রম অন্ন ধ্বংস করতে চায় না, তাই তার লজ্জা হয়। অর্থাৎ হাসুনির মায়ের ভাইরা তার বাবার টাকাইতে খায় দায় ঘুমায়, বাট হাসুনির মা এটা হলো করতে চায় না, কারণ তার লজ্জা হয়। সে হলো মনে করে তার আসলে যে কন্ট্রিবিউট করা দরকার, তাই সে বাড়ি বাড়ি ধান ভানার কাজ করে, শ্বশুর বাড়িতে সে যেতে চায় না। তার ভাষায় তারা মনুষ্যী না, অর্থাৎ হাসুনির ভাইয়ের যে হাসুনির মায়ের যে তোমার শ্বশুর বাড়ি, তারা হলো মানুষ না, তারা অমানুষ। তারা হচ্ছে গিয়ে হাসুনির মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ডান। সো গেল আমাদের হাসুনি মায়ের পার্টটুকু হলো শেষ। এবার আসো এক নজরে, আমরা কিন্তু অলরেডি এটা হলো বলছি, লাল সালে উপন্যাস হলো 1948 সালে প্রকাশিত হয়। লাল সালে উপন্যাসটি 1960 সালে উর্দুতে, 1961 সালে ফরাসিতে এবং 1967 সালে ইংরেজিতে অনুদিত হয়। 1967 সালে তোমার ইংরেজিতে অনুদিত হয়। এই জিনিসটা মনে রাখবা বাবারা, এটা মনে রাখবা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এমসিকিউর জন্য এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তীতে লাল সালে উপন্যাসে তোমার কুসংস্কারের বিষয়টা হলো কি আমরা দেখতে পাই, যে পড়ালেখা করতে দেওয়া হয় না, অন্ধবিশ্বাসের কথা হচ্ছে কি তোমার হচ্ছে কি দেখতে পাই, এটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তারপর হলো কি মানুষের যে লোভ আছে, লোভের বিষয়টা হলো কি আমরা দেখতে পাই, প্রতারণার বিষয়টা আমরা দেখতে পাই, ঈর্ষা ভীতি, এই বিষয়গুলো হচ্ছে কি আমরা আসলে দেখতে পাচ্ছি। কুসংস্কার ওই গ্রামীণ সমাজ দিয়ে বেসিক্যালি বলা হচ্ছে। অন্ধ ধর্ম বিশ্বাস তোমার হচ্ছে কি ধর্ম নিয়ে মসজিদ যেমনি যা বলছে অমনি সবাই করতেছে, মানুষের লোভ, মসজিদের লোভের কথা বলা হচ্ছে, মসজিদের প্রতারণার কথা বলা হচ্ছে, এবং হলো গিয়ে মসজিদ যে তোমার যে আওয়ালপুরের পীরের কাছ থেকে হিংসা বোধ করতেছে, ভয় পাচ্ছে, এটা বেসিক্যালি বলতেছে। ঠিক আছে, ডান। সো এখানে তোমার ওয়ালিউল্লাহ নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, এই 3টা পয়েন্টার একটু দ্রুত তোমরা রিভাইজ দাও তো, রিভাইজ একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাও, রিভাইজ দিয়ে আমাকে কাইন্ডলি বলো, কমেন্টে বলো যে ডান।
ওকে, আমরা কি হচ্ছে ক্লিয়ার এতটুকু? মজিদ হলো বিস্তারের মাস্টার, ক্ষমতা বিস্তার, মন বিস্তার। ওরে বাবা, ডনি ভাই, ও আলিশানুর ডানকে ডনি বলতেছে বাবা। আচ্ছা, ওকে, এরপরে আর এক নজরে দেখি। তোমার এইখানে যে কটা আছে রিভাইজ দাও। এখানে অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই, তোমাদের নিজেদের একটু একবার করে এক নজরে পড়তে হবে। পড়ে দেখো কোনোটা বুঝতে পারছো, মানে কোনোটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। ক্লিয়ার এটা আমরা? ওকে, ভেরি গুড। এরপর থেকে পরবর্তী যে পয়েন্টারটা, লাল ছেলে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সে মজিদ, কুসংস্কার, সততা, প্রতারণা, অন্ধবিশ্বাসের প্রতীক। লাল ছেলে উপন্যাসে খালেক ব্যাপারী ভূস্বামী, সামাজিক নেতৃত্বশীল চরিত্র। রহিমা সহজ সরল ধর্মভীরু চরিত্র। মজিদ দ্বিতীয় স্ত্রী জমিলা হাদিন চেতা, প্রাণ ধর্মের প্রতীক। ওকে, এত ক্লিয়ার আমরা? ভেরি গুড। সো এরপরে দেখো পরবর্তীতে আকাশ মোহাম্মদনগর গ্রামের শিক্ষিত যুবক, সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। রাজশাহী পুনঃসেনা সংকটের মধ্যেও মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টিতে সৈয়দ ওয়ালিউল্লাহ অসামান্য কৃতিত্ব লক্ষ্য করেছেন। আচ্ছা, এখানে একটু বোঝার আছে, নানা সংকটের মধ্যেও মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টিতে ওয়ালিউল্লাহ অসামান্য কৃতিত্ব তৈরি করেছেন। দেখো, বুঝছো, নানা সংকট, মসজিদের জীবনের সংকট, রহিমার জীবনের সংকট, জমিলার জীবনের সংকট, তাহের কাদেরের বাপের জীবনের সংকট, হাসুনের মায়ের জীবনের সংকট, খালেক ব্যাপারীর জীবনও তোমার সংকট রয়েছে। নানান ধরনের সংকট, ভূস্বামী মানে জমিদার, সরদা মানে ধোকা, হাই রে। আচ্ছা, সো দেখো, এগুলার মধ্যে মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টিতে যেরকম মজিদ বনাম আওয়ালপুর মারামারি চাই হচ্ছে, তারপর রহিমার সাথে জমিলার সুন্দর সম্পর্ক দেখা যাচ্ছে, তারপর খালেক ব্যাপারীর সাথে আমিনা বিবির মারামারি চাই চলছে। সো প্রত্যেকের মধ্যে এক একটা তোমার সংকট আছে, আবার তারা একটা দ্বন্দ্বের মধ্য দিয়েও বেসিক্যালি যাচ্ছে। ওরে বাবা রে, ভূস্বামী মানে হচ্ছে কি তোমার জমিদার, ভূ মানে জমি, স্বামী মানে মালিক, ভূস্বামী মানে হলো জমিরও মালিক। ক্লিয়ার? ডান। আগাই সামনের দিকে। এরপর দেখি মজিদ কিভাবে দিনের পর দিন তার আত্মবিশ্বাস ফিরে পায়। এগুলা তোমার সব এখন থেকে যা শুরু হলো সব তোমার অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরু করি এই পার্টটুক। সো এখানে হচ্ছে কি দেখি কি বলতেছে। মজিদ মোহাম্মদনগরে আসলো। আল্লাহ, এভাবে হচ্ছে দাঁড়ায় আছে মোহাম্মদনগর গ্রামের যে তোমার এন্ট্রি পয়েন্টটা, এভাবে দাঁড়ায় আছে। সবাই ওকে দেখলো, দেখার পরে মনে হলো লোকটা এমন করে কেন। এরপর গেল
মুদাসসির পীরের কথা বললো, মাজার প্রতিষ্ঠা করলো, সবাইকে নানা রকম ধর্মের পথ দেখাতে লাগলো, ধর্মের উপর বিস্তার করে মাজার প্রতিষ্ঠা করলো, মাজারকে নিয়ে এসে ব্যবসা করা শুরু করলো, আওয়ালপুরের পীরকে একটা হলো কি তোমার ঘটনার মধ্যে ফাঁসায় বের করে দিল, তারপর প্রত্যেকের কোনো না কোনোভাবে হলো গিয়ে সাহায্য করতেছে অলৌকিক শক্তি দিয়ে, এইসব কথাবার্তা হচ্ছে কি বললো। সো এইভাবে মসজিদ ধীরে ধীরে যে মাজার ব্যবসাটা এরকম বটবৃক্ষের মতো এক্সপ্যান্ড হচ্ছিল, এরকম এতটাই তোমার হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড হলো ঠিক সেই জায়গা থেকে, ঠিক সেই জায়গা থেকে আমি দেখতে পাই মসজিদের ধীরে ধীরে তার যে কনফিডেন্সটা রয়েছে, কনফিডেন্সটা গ্রো করা শুরু করে, এবং গ্রো করতে করতে বেসিক্যালি সে তার আত্মবিশ্বাসটা হলেও কি ফিরে পায়। ঠিক আছে, ক্লিয়ার আমরা সবাই? ডান। এরপর দেখি গেল মজিদ পীর সাহেবকে শয়তান বলে আখ্যায়িত কেন দিল, আখ্যায়িত কেন করছে? কারণ মজিদ পীর সাহেবকে হলো গিয়ে তোমার বলতেছে যে সে হলো মানুষকে প্রলুব্ধ করতেছে, সে হচ্ছে কি তোমার মানুষের সাথে ইয়া করতে কি বলে মানুষকে প্রলুব্ধি করতেছে, বিপদগামী করতে চাচ্ছে, তারপর সে হলো কি সঠিক সময় নামাজ পড়ায় না, মিথ্যা কথা বলে। এই জায়গা থেকে বেসিক্যালি তোমরা হলো কি দেখতে পাই, আমাদের যে মসজিদ ছিল, মসজিদ হলো ওই পীর আওয়ালপুরের পীর সাহেবকে তোমার কি বলে, আওয়ালপুরের পীর সাহেবকে তোমার শয়তান বলে গেল। এরপর দেখি মানুষকে বিপথে চালিত করার চেষ্টা কে করে, ওটা তোমার হলো আওয়ালপুরের পীর। আমেনা বিবিকে কি রূপ শাস্তি দিয়েছিল মসজিদ? যেহেতু আমেনা বিবি মসজিদের বিরোধিতা করছে, আওয়ালপুরের পীরের কাছ থেকে সে হলো পানি পড়া আনছে, তাই সেহেতু তোমার প্রতিহিংসাবশত মসজিদ আমেনা বিবিকে শাস্তিস্বরূপ খালেক ব্যাপারীকে তালাক দেওয়ার ব্যবস্থা করে দেন। এতটুকু ক্লিয়ার করছি আমরা? ক্লিয়ার এতটুকু আবারও সবাই এতটুকু বুঝতে পারছি? বাবারা একটু বলো এতটুকু আমরা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আগে সামনের দিকে, তার চোখে যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গেছে। এখানে আসলে তোমার জমিলার চোখের কথা বলা হয়েছে। জমিলাকে বিয়ে করছে বাপের বয়সী এক লোক। জমিলার কি তোমার হচ্ছে গিয়ে তোমার কি বলে আর কি ভালো কি লাগে? সো দেখা যাচ্ছে যে জমিলা তার মানে বিয়ে পরবর্তী লাইফে আনহ্যাপি, এবং এরকম একটা জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে দেখি তার সারা পৃথিবীর যে দুঃখ সেটা তার চোখ দিয়ে আসলে প্রকাশিত হচ্ছে। মজিদ জমিলাকে ধর্মভীরু করে তার বশে আনার জন্য নানা বিষয় অবলম্বন করে। একদিন সকালে খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ করে মজিদকে 5 আনা পয়সা দিয়ে তার মৃত ছেলের জান ফিরে দিতে বলে। মজিদ তাকে সান্ত্বনা দিয়ে পয়সা কুড়িয়ে নিয়ে চলে যায়। এই ঘটনা দেখে জমিলার মনে আরও খারাপ হয়ে যায়। সে দরজার কাছাকাছি চৌকাঠের উপর নিথর হয়ে বসে থাকে। এই সময় তার চোখের অবস্থা বর্ণনা করতে গিয়ে লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। কারণ একটা মহিলা আসছে, সে হলো গিয়ে মনে করতেছে যে এই মজিদ হলো গিয়ে তোমার মানুষের জীবন ফেরত দিতে পারে, বাঁচাই তুলতে পারে। 5 পয়সা ঢিল মারছে, ঢিল মেরা হলো বলছে আমার ছেলের জীবন ফিরাই দাও। তো মজিদ তো জীবন তো ফিরাই দিতেই পারেনি, তাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আর 5 পয়সা নিয়ে মাজারে ফেলছে। তাকে জিজ্ঞাসা করা হলে সে হলো গিয়ে বলে যে মাজারে যে টাকা আসে ওটা ফেরত যায় না, ওটা হলো মাজারের লোকের, ওই মুদাসসির পীরে। তো এই জিনিসটা জমিলাকে খুব নাড়া দেন। জমিলা হলো হবে টাকার জন্য একটা মানুষ এত নীচ হইতে পারে। সো এই যে বিষয়টা এখান থেকে বেসিক্যালি আমার চুক্তিটি করা হয়েছে। এরপর দেখি মসজিদে হঠাৎ মোহাম্মদনগর গ্রামে আগমনের কারণ খুবই সিম্পল, কারণ সে হলে খাইতে পারে না, এই জায়গা থেকে বেসিক্যালি আসে টাকা পয়সা নেই।
তো স্টুডেন্ট এখানে আরো অনেকগুলো আছে, তোমরা আর একটাই আছে বেসিক্যালি। সো তোমরা এটা ওই যে অন্ধকারে মসজিদ চাপের মতো চকচক করতেছে, এটা বেসিক্যালি বলা হচ্ছে। এখানে আসলে মসজিদের যে লালসার দিকটা আছে সেই লালসার দিকটা প্রকাশ পেয়েছে। দ্যাটস ইট। সো আসো এবার হলো গিয়ে আমরা এমসিকিউ সলভ করা শুরু করি। সবাই রেডি? 3 2 1 0 অ্যাকশন। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আনসার দাও সবাই, দ্রুত দ্রুত দ্রুত। একের বি বলতেছে ইয়েস আকাশ। এরপর দেখি তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্ন কে করেছে? মজিদ, ব্যাপারী, আমিনা বিবি, জবিলা? আমাকে তোমরা দুইটা অ্যান্সার দিবা, কে করছে এবং কাকে করছে। তুমি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই, এই প্রশ্ন কে কাকে করেছে? যদি বেপারি হয়, বেপারি কাকে করছে? মজিদকে। যদি তোমার আনসার হয় বেপারি মজিদকে করছে, তুমি লিখবা বেপারি মজিদকে। যদি বলো আমেনা বিবি জমিলাকে করছে, লিখবা আমেনা বিবি জমিলাকে। এভাবে লেখো। এমসিকিউ 2 এর আনসারটা এভাবে দাও। তুমি হলফ করে বলতে পারো তোমার দিলে মজা নেই, এই প্রশ্ন কে কাকে করছে? মোদাব্বের মিয়াকে? জিহাদুল, বেপারি মোদাব্বের মিয়াকে? কি বলো? হাসুনির মায়ের বাবাকে? ওকে ইয়েস। তোমার হলো গিয়ে মাহিদেরটা ঠিক হয়েছে। তোমার হচ্ছে মজিদ তাহের কাদের বাপকে করছিল। এরপরে দেখি বিশ্বাসের পাথরের জন্য খোদাই সে চোখ, কাদের এক কথা বলা হয়েছে? যারা আল্লাহর উপর ভরসা রাখে না, যারা নাফরমানি করে, ক্ষেতের প্রান্তরে জড়ো হওয়া লোকজন, মুদাসসির পীরের মাজারের বিশ্বাসী মানুষ। অ্যান্সার দাও। এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বলতেছি, আগে তোমরা অ্যান্সার দাও। দ্রুত অ্যান্সার দাও, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, এখানে দেখো একটু বিষয়টা বোঝার আছে। ক্ষেতের, আচ্ছা ক্ষেত্র বলছে, এখানে ক্ষেত হবে আর কি, ঠিক আছে। যখন শিলাবৃষ্টি শুরু হয়, সব ওই গ্রামের লোকজন তো ক্ষেতের পাশে আসে। ক্ষেতের পাশে এসে তারা হলো কি মজিদের জন্য অপেক্ষা করে, এবং তারা ভাবে মজিদ যে ক্ষমতাবান ব্যক্তি, সে হচ্ছে কি এখনই বৃষ্টি থামাই দিবে, তাদের ফসলগুলোকে রক্ষা করবে। তাই ক্ষেতের প্রান্তে আসা লোকজনের চোখ বিশ্বাসের পাথরে খোদাই হয়ে আছে। সো এটা দিয়ে কাদের কথা হলো বলা হয়েছে? ক্ষেতের প্রান্তরে জড়ো হওয়া লোকজন। তারা ভাবতেছিল মসজিদ এসে এখনই এই যে তোমার একটা ঝড় বৃষ্টি চলতেছে, সেই ঝড় বৃষ্টি থামাই দিবে। দ্যাটস ইট। এমসিকিউ নাম্বার 4। লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ, বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? লোকশূন্যতা, শস্য শূন্যতা, শিক্ষাহীনতা, হৃদয়হীনতা, তা তা।
এই উপন্যাসের শেষে আসলে মসজিদের ধ্বংস শুরু হয়। ওকে, সো দেখি এটার অ্যান্সার কি। এটার অ্যান্সার হচ্ছে তোমার শস্য শূন্যতা। ঠিক আছে, ভেরি গুড। 5 লাল সালের উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুরে এসে পৌঁছায়? সূর্য হেলে পড়লে, দুপুরে সূর্য ডুবে গেলে, সূর্যোদয়ের সাথে সাথে। অ্যান্সার দাও। দ্রুত উত্তর দাও, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, এটার অ্যান্সার হচ্ছে তো সূর্য হেলে পড়লে। তো স্টুডেন্ট এখানে আরো অনেকগুলো হলোকে রয়েছে, তোমরা হলোকে দেখে নিবা। এইদিকে একটা তোমরা সিকিউ দেখতে পাচ্ছ না, এই সিকিউটা বেসিক্যালি তোমাদের SW থাকবে। ঠিক আছে, আমি ক্লাসের পরে গ্রুপে হলোকে পোস্ট দিয়ে SWটা জানাই দিব। তো মোটামুটি হচ্ছে কি এতটুকুই, তাই সিকিউরিটি সলভ করবো না আমরা, যেহেতু SW থাকবে। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস তোমাদের জীবনটা একটু সহজ করে দিই, সিকিউর সব SW থাকবে না, জাস্ট গ নাম্বারটা আর ঘ নাম্বারটা কই গেল, আর ঘ নাম্বারটা, খালি এই দুটো SW থাকবে। ক্লাসের পরে এটা তোমাদেরকে আমি সর্ট করে গ্রুপে হলোকে দিয়ে দিব। ওকে, সো স্টুডেন্টস এতক্ষণ যা পড়ালাম এতটুকু কি আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? আমাদের কিন্তু একটা টপিক শেষ। এরপর আমরা সিরাজ ভাইয়ের কথাবার্তা শুরু করব। সিরাজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এতক্ষণ যা পড়লাম আমরা ক্লিয়ার? বাচ্চারা এতক্ষণ যা পড়ছি ক্লিয়ার আমরা? ওকে, ডান। সো যদি হচ্ছে কি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে চলো আমরা এবার সামনের দিকে হইলো আগে। ঠিক আছে, সিরাজউদ্দৌলা বেসিক্যালি আমরা শুরু করতেছি। এইটাই কঠিন লাগে ভাই, এটা তো সবচেয়ে সহজ সিনথিয়া। সিরাজউদ্দৌলা সবচেয়ে কম সময় লাগবে জানো। ওকে, তো কবি পরিচিতি এগুলো পড়ানোর কিছু নেই আর কি, এটা তোমরা নিজেরা পড়ে নিও। আমরা নাটকের যে জায়গা থেকে লোকে শুরু করব সেটা হচ্ছে এই যে এইটা, কই গেল এটা। একটা নাটকের ক্ষেত্রে তোমার 4টা এমন বিষয় থাকে যার প্রতি আসলে তোমাদের খুবই মানে কেয়ারিং হতে হয়। কি হতে হয়? কেয়ারিং হতে হয়। এখন এখানে আসলে কি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, লেটস স্টার্ট। সো যেরকম ফার্স্ট অফ অল কাহিনী বা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়, চরিত্র নিয়ে কথাবার্তা বলা হয়, সংলাপ নিয়ে কথাবার্তা বলা হয়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পরিবেশ নিয়ে কথাবার্তা বলা হয়। মানে কাহিনী তোমার আরোটা কি নিয়ে হবে, সেটা কি তোমার ইতিহাস ভিত্তিক, সেটা কি তোমার হচ্ছে কোনো একটা কাল্পনিক, মানে কি নিয়ে আসলে তোমার যে নাটকটা রচিত হবে সেটা নিয়ে বেসিক্যালি এখানে জিজ্ঞাসা হলো করতেছে। তো এটা হলো একটা বিষয়, নাম্বার 1। নাম্বার 2, তোমার নাটকের চরিত্র কারা? সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র সিরাজ ভাই, মীর জাফর ভাই, তারপর হচ্ছে গিয়ে ঘসিটি আপা, আমেনা ম্যাডাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার রাজবল্লভ ভাই, আরো অনেক ভাইয়ারা আর আপারা হলো আগে আছে। তো এটা বেসিক্যালি চরিত্র। এই চরিত্রগুলোর প্রত্যেকটা মোমেন্টে বেশ কিছু হচ্ছে তোমার কথাবার্তা হলো গিয়ে বলবে, সেগুলো বেসিক্যালি তাদের সংলাপ। এবং একটা হলো গিয়ে আবহ পরিবেশ থাকে, যে কোন সিস্টেমে আসলে বা কোন পরিবেশে অ্যাকচুয়ালি তোমার কথাবার্তা বলতেছে।
তোমাদেরকে এখন একটা ছোট্ট জিনিস বলবো, আমাকে একটু কমেন্টে বলো তো এই নাটকে টোটাল অঙ্ক কয়টা? এই নাটকে টোটাল অঙ্ক কয়টা? বলতেছো কেউ? চারটা বলতেছো অনেকে। আচ্ছা দেখো, এই যে নাটকটা রয়েছে এই নাটকে টোটাল অঙ্ক হচ্ছে কি তোমার চারটা। টোটাল অঙ্ক হচ্ছে কি তোমার চারটা। প্রত্যেকটা অঙ্কের মধ্যে তোমার তিনটা করে হচ্ছে 12টা না জানাতুল মাওয়া, প্রত্যেকটা অঙ্কের মধ্যে তিনটা করে দৃশ্য আছে। দৃশ্য কয়টা? এবার আমাকে বলো দৃশ্য কয়টা? তোমাদের জীবনটা একটু সহজ করে দিচ্ছি। দৃশ্য কয়টা? অঙ্ক তো চারটা, দৃশ্য কয়টা বলো তো দেখি, কে কতখানি পড়ছো? দৃশ্য কয়টা? হ্যাঁ সানজু, চারটা অঙ্ক, দৃশ্য 12। এই কে জানি উল্টায় ফেলছে অঙ্ক আর দৃশ্য, চারটা অঙ্ক, দৃশ্য 12টা। হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে একটা সহজ কথা বলি, একটা টোটকা শিখাই তোমাদের আজকের এই ক্লাসে। মোট এখানে 16টা জায়গায় 16 রকমের সাল, তারিখ এগুলা বলা হয়েছে, রাইট? তোমরা খালি এই যে অঙ্কের যে চারটা সাল আছে, সাল, তারিখ, সময়, খালি অঙ্কের এই চারটাই মনে রাখবা। আই রিপিট, অঙ্কের যে চারটা সাল, তারিখ, সময় আছে এটাই মনে রাখবা। দৃশ্যের গুলা লাগবে না, দৃশ্যের গুলা আসে না, দৃশ্যের গুলা আসে না, বুঝছো? এই মানুষজন, মানুষজন তোমাদের জীবন যৌবন কিন্তু আমি অনেকখানি সহজ করে দিলাম। দৃশ্যের গুলা আসবে না, দৃশ্যের গুলা তাই আমরা ব্যবহার করব না। টং টং। ক্লিয়ার আমরা সবাই? বাবারা আমরা কি ক্লিয়ার? আমাদের কিন্তু টং টং করে একটা জিনিস টং টং করে বুঝাই দিলাম যে অঙ্ক আছে চারটা, দৃশ্য আছে হলো 12টা। 12টা দৃশ্যের সাল তারিখ মনে রাখার দরকার নাই, আমাদের চারটা অঙ্কের সাল তারিখ সময় মনে রাখলেই হবে। তো সিনথিয়া মনে হয় বলতেছিল ভাইয়া অনেকগুলো সাল তারিখ কেমনে মনে রাখবো বুঝতেছি না। তো সিনথিয়া তোমার জন্য কিন্তু জীবনটা আমি সহজ করে দিলাম, জাস্ট এই চারটা। নট অনলি সিনথিয়া বাট অলসো সবার জন্য জিনিসটা আমি সহজ করে দিলাম, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। ওকে কুল। সো আগাই আমরা সামনের দিকে। এখানে তো নাটকের চরিত্র পরিচিতি আছে সিরাজউদ্দৌলা, মানে গাধা যে কত রকমের হইতে পারে, এই সিরাজউদ্দৌলা হচ্ছে তন্মধ্যে একটা। তোমাকে একটা সহজ কথা বলি, তোমাকে একটা সহজ কথা বলি। সে ধরো তুমি দেখতেছো তোমার কারো ছোট ভাই আছে বা ছোট হলো গিয়ে বোন আছে। এই প্রিয়ানুরকে আমি এখন বলবো তুমি ক্লাসের মধ্যে ঘুমাইছিলা, কি বললাম এতক্ষণ? এই প্রিয়ানুরকে একটু সবাই মনে বকা দাও তো। ওকে, অঙ্ক কোনগুলা? বইটা খুলে পড় রাকিব, তাহলে বুঝবি কোনটা অঙ্ক। বইয়ের মধ্যে বড় বড় করে লেখা আছে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক। হাই রে রাকিব। আচ্ছা ওকে, এবার হলো গিয়ে দেখো আমি যেটা হলো গিয়ে বলতেছিলাম, যত বড় রকমের গাধু পাবলিক আছে সেই গাধু পাবলিকের মধ্যে একজন হচ্ছে সিরাজউদ্দৌলা। তোমাদের অনেকেরই ছোট ভাই বোন আছে না? সে ধরো তুমি হলো গিয়ে বুঝতেছো তোমার ছোট ভাইটা বা ছোট বোনটা প্রত্যেক দিন তোমার বই খাতা চুরি করতেছে বা তোমার খেলনা চুরি করতেছে, একদিন, 2 দিন, 3 দিন। সো তুমি প্রত্যেক দিন তোমার খেলনাটা সাপোজ এরকম একটা জায়গায় হলো গিয়ে রাখো, এখান থেকে প্রত্যেক দিন তোমার যে ভাই রয়েছে ভাইটা খেলনাটা চুরি করতেছে। তো তুমি তো বারবার এখানেই রাখবা, তুমি এটা মনে করবা যে ও তো আমার রক্তের ভাই, রক্তের ভাই একদিন বুঝবে রক্তের বড় ভাইয়ের খেলনা চুরি করতে হবে না।
তাই আমি এখানেই রাখবো। মানে একটা বাচ্চা, ছোট বাচ্চা প্রত্যেকদিন তোমার চকলেট নিয়ে যাচ্ছে, খেলনা নিয়ে যাচ্ছে, তুমি একটা সার্টেন পিরিয়ড পরে অবভিয়াসলি জিনিসটা সরাবা। এবং এটা কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে হয়। আমার যদি নিজের ভাই বোন নাই, আমি একদম ওয়ান অ্যান্ড অনলি পুত্র সন্তান আমার বাপ মায়ের। সো ছোট ভাইরা বা ছোট বোনরা কিন্তু এই ধরনের দুষ্টুমি করে। সে ধরো তোমার একটা চকলেট চুরি করে খেয়ে ফেলতেছে, তোমার একটা খেলনা সে চুরি করে নিজে নিয়ে খেলতেছে। সো তুমি কিন্তু একটু সার্টেন পিরিয়ড পরে সেই জায়গা থেকে তোমার খেলনাটা সরাবা, তোমার চকলেটটা সরাবা, সরাই নিজের মতো করে হচ্ছে কি রাখবা, রাইট? তুমি তো ভাববা না আমার রক্তের ভাই আমার কষ্ট বুঝে একদিন এই যে তোমার খেলনা চুরি করবে না, চকলেট চুরি করবে না। ইউ ওন্ট ডু দ্যাট, রাইট? সো ব্যাপারটা হচ্ছে বাঁধন তো বলতে কানের নিচে মারতো, আরে বাবা ব্যাপারটা হচ্ছে সিরাজ ভাইয়ের সাথে একই কাহিনী হয়েছে। সিরাজ জানে মীর জাফর বিশ্বাস কথা, তাও মীর জাফরে বলে আসো মীর জাফর আসো, এই 50,000 সৈন্যের বহর তোমার। এটা তো গাধামি, এটা তো হচ্ছে কি তোমার গাধামি। গাধামি বলতে অ্যাকচুয়ালি আর কিছু না, রাইট? সো এটাই এখানে হয়েছে। সিরাজউদ্দৌলার উত্থানটা কেমন হয়েছে, উত্থানটা একটু বলি। সিরাজউদ্দৌলা ছিল নবাব আলীবর্দী খানের খুবই খুবই ক্লোজ নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। সো আলীবর্দীর পরে কে হলো কে তোমার মসনদে বসবে, এটা নিয়ে খুব বেশি একটা সমস্যা ছিল। এরকম একটা জায়গা থেকে আলীবর্দী খানের ক্লোজ ছিল সিরাজউদ্দৌলা, এবং সিরাজউদ্দৌলা তৎকালীন সময়ে ঢাকার নেভির নেভাল চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তো যুদ্ধ নিয়ে সিরাজউদ্দৌলা ছিলেন পারঙ্গম। এই পারঙ্গমতার কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিরাজকে আলীবর্দী তার উত্তরসূরি ঘোষণা করছে। সো ব্যাপারটা যেটা হচ্ছে, তার নানাই তাকে হলো রাজ্য পরিচালনা তালিম দিয়েছেন এবং তিনি যুদ্ধবিদ্যায় ছিলেন অত্যন্ত পারদর্শী। ঠিক আছে, হোপফুলি তোমরা আল্লাহর বান্দারা এতটুকু ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে গেছো। ভেরি গুড, আগাই সামনের দিকে। 1756 সালের 19 জুন মাত্র 23 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন তেজস্বী, নির্ভীক, সত্যাগ্রহী বীরযোদ্ধা, কর্তব্যপরায়ণ প্রজাপালক এবং নবাবের দায়িত্ব গ্রহণের পরপরই তাকে ঘরে বাইরে নানানভাবে শত্রুর মুখোমুখি হতে হয়েছিল। অর্থাৎ আমি যদি হয়ে চিন্তা করি, আমি এখানে কি দেখতে পাই, আমাদের সিরাজউদ্দৌলা রয়েছে, সিরাজউদ্দৌলা কিন্তু নানানভাবে শত্রুর মুখোমুখি হয়েছে, এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এরপর দেখি, ইংরেজদের অত্যাচার, অনাচার ও অনিয়মগুলোর মূলোচ্ছেদ করার জন্য তিনি কলকাতা অভিযান করে ইংরেজদের দুর্গ ধ্বংস করেন এবং গভর্নর ড্রেকের বাড়ি নিশ্চিহ্ন করে তাদের বিতাড়িত করেন। বড়খেলা ঘোষিটি বেগম রাজপ্রাসাদে নিয়ে এসে নজরবন্দি করে রাখেন। মীর জাফর জগৎ শেঠ, রাজবল্লভ ও উমিচাঁদকে দেশ রক্ষার স্বার্থে উজ্জীবিত করার জন্য পবিত্র কোরআন ও তুলসী গঙ্গা জল ছুঁয়ে শপথ করান। পবিত্র কোরআন, তুলসী এবং গঙ্গা জল ছোঁয়ায় আসলে তোমার কি করছে, শপথ করাইছে। গেল। সো জিনিসটা হলে কেন হচ্ছে, দেখো আমাদের যে উমিচাঁদ রয়েছে, উমিচাঁদ দেশ রক্ষার স্বার্থে উজ্জীবিত করছে কাকে, রাজবল্লভ আর উমিচাঁদকে। কারণ রাজবল্লভ আর উমিচাঁদ হলো গিয়ে বরাবরই তোমার ধোকাধারি করতেছিল, তাই সে হলো গিয়ে কোরআন শরীফ ছোঁয়ায় শপথ করেছে, নাও কোরআন শরীফ ছো, কোরআন শরীফ ছোঁয়ায় বলো তুমি দেশের বিরুদ্ধে বিদ্রোহ করবা না। রাজবল্লভ তারপরে যে হিন্দু ছিল তাকে বলছে এই ন গঙ্গা জল ছো, গঙ্গা জল হচ্ছে গিয়ে ছুঁয়ে বলো তুমি তোমার দেশকে হলো গিয়ে বিদ্রোহ করবা না, দেশের সাথে গাদ্দারি করবা না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা সবাই হচ্ছে গিয়ে করে, মীর জাফর, জগৎ শেঠ, তারা সবাই হচ্ছে গিয়ে করে, কেউ আসলে এই জিনিসটাকে পাত্তা দেয় না। এখানে তোমার আরো একটা বিষয় আছে, মীর জাফর ভাবছিল আলীবর্দীর মৃত্যুর পরে মীর জাফর হবে গিয়ে তোমার পরবর্তী নবাব, বাট হয় নাই, হয়েছে তোমার সিরাজউদ্দৌলা, যে বয়সে অনেক ছোট, তাই সে সিরাজউদ্দৌলাকে মন থেকে আসলে মেনে নিতে পারে নাই। এই যে মেনে নিতে না পারার বিষয়টা, এই জায়গা থেকে বেসিক্যালি এই সম্পূর্ণ যেই আমাদের উপন্যাসটা নাটকটা রয়েছে, নাটকটা বেসিক্যালি সামনের দিকে আগাইছে। সো হোপফুলি তোমরা এতটুকু হলো ক্লিয়ার। এরপর দেখ 4 সি, ওকে ডান গেল। এরপর দেখি সিরাজের সাথে, প্রথমত সিরাজের ইন্টারনাল বিষয়গুলো বললাম, দ্বিতীয়ত সিরাজের সাথে ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে কড়া জবাবদিহিতার আওতায় আনেন এবং সমস্ত অত্যাচার অন্যায় বন্ধ করার হুকুম দেন।
সিরাজ কিন্তু ইংরেজদের এগেনস্টেও কাজ করছে, কলকাতা দুর্গ জয় করছে, ইংরেজদেরকে ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে দেয় নাই, কারণ ইংরেজরা আসলে ব্যবসার নামে শাসন করতেছিল, শাসনের নামে শোষণ করতেছিল। তাই এরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাই আমাদের যে ইংরেজরা আছে, ইংরেজরা কিন্তু আমাদের সিরাজউদ্দৌলার সাথে খুবই মানে পছন্দ করতেছিল না, কারণ সিরাজউদ্দৌলা ইংরেজদের যে মূল জায়গা, সে মূল জায়গায় বারবার বাগড়া দিচ্ছিল। এটাই বেসিক্যালি বোঝানো হচ্ছে। তিনি রাজ্য রক্ষা ও রাজ্যের কল্যাণের জন্য আসলে কাজ করেন। তিনি স্ত্রী, কন্যা ও মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতেও কিন্তু ত্রুটি করেন নাই। কি করেন নাই? ত্রুটি করেন নাই। তাই একবারকে আমরা যদি হলো কি চিন্তা করি, আমাদের যে সিরাজউদ্দৌলা রয়েছে, সিরাজউদ্দৌলা দেশের জন্য কাজ করছে, তার নিজের পরিবারের জন্য কাজ করছে, তার আপন লোকদের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও তাদের উপরে বিশ্বাস স্থাপন করছে, এবং ইংরেজদের এগেনস্টে চেয়েও কাজ করছে। আমরা কি ক্লিয়ার এই বিষয়টা? ওকে, আমরা এতটুকু ক্লিয়ার বাচ্চারা? সিরাজের ক্যারেক্টারটা কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি? আমরা কি সিরাজের ক্যারেক্টারটা বুঝতে পারছি? বাচ্চারা একটু কাইন্ডলি জানো আমরা সিরাজের ক্যারেক্টারটা ক্লিয়ার সবাই বুঝতে পারছি? ওকে, ডান। আগে সো দেখি প্রায় বিশ্রামহীনভাবে সব দায়িত্ব পালনের পরও লোভী ব্যক্তি স্বার্থে উন্মাদ তার শত্রুরা পরদেশী চক্রান্তকারীদের সঙ্গে হাত মিলিয়ে পলাশির প্রান্তরে সাজানোর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে। তারপরও সিরাজ স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সেনাবাহিনীকে একত্র করে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য বেসিক্যালি আমার যে সিরাজ রয়েছে, সিরাজ আসলে কাজ করে গিয়েছে। সো দ্যাটস ইট। এরপর দেখি হচ্ছে কি শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি। পরাজয় আর ব্যর্থতার পথ ধরে তাকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং কে তাকে হত্যা করেছে? তাকে হত্যা করেছে মোহাম্মদী বেগ। তাকে হত্যা করেছে তোমার হইল গিয়ে মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ কেন হত্যা করছে? কারণ এই যে তোমার মোহাম্মদী বেগ আছে, এই মোহাম্মদী বেগ তোমার হচ্ছে গিয়ে মানে 10,000 টাকার বিনিময়, 10,000 টাকার বিনিময় আসলে হলো গিয়ে হত্যাটা হলো গিয়ে করে প্রথমত। এবং দ্বিতীয়ত এই মোহাম্মদী বেগকে কিন্তু লালন পালন কে করছে? লালন পালন করছে সিরাজের মা বাবা। বা তা সত্ত্বেও আমাদের এই যে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে মাত্র 10,000 টাকার বিনিময়। দ্যাটস ইট। সো এতটুকু হয়তো আমরা ক্লিয়ার। সো বুঝতে পারছি আমরা, এতটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারছি আমরা। ওকে, আচ্ছা। সো দেখো আমরা পরের যে পার্টটা দেখি সেটা কি দেখতে পাচ্ছি, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান। তিনি বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতক মীর জাফর হিসাবে পরিচিত। তিনি পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন কপটদক্ষিণ অবস্থায়। কপটদক্ষিণ মানে হচ্ছে তোমার ফকির বা টাকা পয়সা নাই এরকম। নবাব আলীবর্দী খান তার বৈমাত্রীয় বোন শাহ খানমের সঙ্গে বিয়ে দিয়ে তাকে উচ্চ পদে আসীন করেন। বৈমাত্রীয় বোন মানে খালাতো বোন আর কি, ঠিক আছে? খালাতো বোনের সঙ্গে হচ্ছে তোমার বেসিক্যালি তোমার বিয়ে দিছিল। বিয়ে দিয়ে তাকে উচ্চ পদে আসীন করেন। সিরাজউদ্দৌলার ক্ষমতারোহণকে তিনি আসলে সহজভাবে মেনে নিতে পারেন নাই। এই বিষয়টা বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে গেল। এরপর দেখি, তাই সিরাজকে ক্ষমতা থেকে অপসারণের জন্য নানা পক্ষের চক্রান্তের মূল হোতা হিসেবে কাজ করেন। তিনি ছিলেন ক্ষমতালোভী, কূটকৌশলী, হঠকারী, ব্যক্তিত্বহীন, বেহায়া ও মিথ্যাবাদী। ক্ষমতালোভী মীর জাফর একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখেছেন, তাই নিজে ধর্ম অনুযায়ী শপথ নিয়েও পবিত্র কোরআনকে তিনি আসলে অবমাননা করেছেন। অর্থাৎ মীর জাফর বলেছিলেন যে আমি চাই একদিনের জন্য যদি ওই সিংহাসনটায় বসতে পারি।
সো একদিনের জন্য সিংহাসনে বসতে আমাদের মীর জাফর পবিত্র কোরআনকে ছুঁয়ে শপথ করাটারও অবমাননা করেছেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আমার পলাশির ম্যাপের ক্লাসটা করছো? কেউ কি করছো? আমার পলাশির যুদ্ধের ম্যাপের যে একটা মানে ছোট্ট একটা মানে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমি ফুল যুদ্ধের ময়দানটা বুঝাই। যুদ্ধের ময়দানটা নিয়ে কি কেউ কখনো আমার ক্লাসটা করছো? বাঁধন, তোমার ফুপুর নাম্বার আমার কাছে আছে, আমার ফুপুকে আমি কল দিচ্ছি, ভিডিও কল দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, যাই হোক, কেউ কি করছো? যারা করেছো তারা তো জিতে গেছো জীবন যুদ্ধে, যারা করো নাই তারা তো জীবন যুদ্ধে পিছিয়ে পড়ছো বাবা। ওকে, অনেকে হলো করছো, অনেকে হলো করো নাই। যারা যারা করো নাই তার জন্য আমি আবারও জিনিসটা হলো বলতেছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো আগামী 5 মিনিট কোনো কথা বললো না। ওকে, আগামী 5 মিনিট কেউ কোনো কথা বললো না। কথা না বলে জাস্ট দেখো, তোমরা ফুল পলাশির যুদ্ধ ডায়াগ্রামটা বুঝে যাবা। একটু হলেও খেয়াল করো এবং পুরোটা বোঝার পর একটু কাইন্ডলি কমেন্টে জানাও আদৌ তোমাদের উপকার হয়েছে কিনা। ঠিক আছে, শুরু করি আমরা। আমরা প্রথমে শুরু করব নবাব সিরাজউদ্দৌলার যে বাহিনী আছে, সে সিরাজউদ্দৌলার বাহিনীটাকে নিয়ে। তো আমরা ধরে নিলাম নবাব সিরাজউদ্দৌলার যে পুরা বাহিনীটা তোমার এই পুরা যে কালো বোর্ডটা হচ্ছে পলাশির হলো গিয়ে তোমার যুদ্ধক্ষেত্র। সিরাজউদ্দৌলার যে পুরা বাহিনীটা এই যে এতটুকু জায়গা জুড়ে আছে। সিরাজউদ্দৌলার পুরা বাহিনীটা এতটুকু জায়গা জুড়ে আছে। আচ্ছা, সে ধরো তোমার এতটুকু মানে এই পার্টটুকু আমরা ধরবো না, এইটুকুর মধ্যে তারা বেসিক্যালি আছে। এই যে সম্পূর্ণ জায়গাটা, এই জায়গাটার তোমার এইখানে তোমার যুদ্ধের এতটুকু অংশ জুড়ে তোমার গিয়ে সিরাজ আছেন, সিরাজ অবস্থান করতেছে। এতটুকু অংশ জুড়ে তোমার সিরাজের যে তোমার সাপোর্টাররা, ওই যে ফরাসি কিছু সাপোর্টাররা থাকে, আরে নাম ভুলে গেলাম, একজন হলো তোমার ফরাসি যোদ্ধা থাকে না, সে ফরাসি যোদ্ধারা হলো গিয়ে আছে। ফরাসি যোদ্ধার এতটুকুতে জুড়ে অন্যান্যরা আছে যারা সিরাজকে সাপোর্ট করে। ওকে, রাইট? এই তোমার সিরাজের হলো ফৌজটা। সিরাজের ফৌজের চেয়ে ডাবল অংশ নিয়ে এই পার্টিকুলার জায়গায় কারা অবস্থান করতেছে? এই পার্টিকুলার জায়গায় মীর জাফর অংশগ্রহণ করতেছে এবং মীর জাফরের কাছে সিরাজের সাফরে হ্যাঁ ভালো কথা বলছো, সাফরে তোমার মীর জাফরের কাছে সিরাজের অর্ধেকের বেশি সৈন্য বিদ্যমান। গেল। এবার আসি ইংরেজ আল্লাহর বান্দারা জাস্ট এতটুকুর মধ্যে ইংরেজরা অবস্থান করতেছে। দেখো, এইখানে পুরা যুদ্ধের ময়দানে আমাকে একটু বলো কার সৈন্য সংখ্যা সবচেয়ে বেশি? অ্যান্সার সিরাজউদ্দৌলার যতগুলা সৈন্য সংখ্যা আছে, সিরাজের নিজের আছে, সাফরের আছে, অন্যান্যরা আছে, মীর জাফরের আছে, এই চারটা পার্টির মধ্যে কার সৈন্য সংখ্যা সবচেয়ে বেশি? এই চিত্রের মধ্যে কি মনে হচ্ছে? অবভিয়াসলি মীর জাফরের অবস্থানটা দেখছো? মীর জাফর প্রধান সেনাপতি, হিসাব মতো সাফরের যে তোমার সাফরের পজিশনিং এর জায়গায় মীর জাফরের থাকা উচিত। ঠিক নবাবের পাশে তোমার মীর জাফর থাকবে। হ্যাঁ, অন্যান্যর মধ্যে আসলে মোহনলালা পড়ে, বাট মীর জাফর দূরে অবস্থান করছে। কেন দূরে অবস্থান করছে? অ্যান্সার দুইটা। নাম্বার 1, যদি দেখে মীর জাফর ইংরেজরা আস্তে আস্তে তোমার সিরাজকে ঘায়েল করতেছে,
ইংরেজরা সিরাজকে ঘায়েল করতেছে, তখন মীর জাফর যাতে ওর সৈন্য ভাইকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারে, দুই ভাগে ভাগ করে ফেলে এক ভাগকে তোমার ইংরেজের সঙ্গে দিবে, আর আরেক ভাগকে যে এই পথ দিয়ে মোহনলালের বাহিনীকে পতন করায়, সাফরের বাহিনীকে পতন করায়, মোহনলালের পতন, সাফরের পতন করায়, এদিক দিয়ে সিরাজকে এসে বন্দি করতে পারে। এইটা ছিল তোমার মীর জাফরের একটা প্ল্যান। মীর জাফরের আরেকটা প্ল্যান ছিল এরকম, যদি কোনো কারণে সিরাজ সিরাজ আমাদের ইংরেজদেরকে ধ্বংস করে ফেলে, তখন মীর জাফর তার পুরা যে প্লাটুন আছে, পুরা প্লাটুন নিয়ে ইংরেজদেরকে সাপোর্ট দেওয়া শুরু করবে। কারণ ইংরেজদেরকে যদি সাপোর্ট দেয়, ইংরেজদের কত ছিল, ইংরেজদের তোমার সৈন্য সংখ্যা ছিল 10,000 মাত্র। মীর জাফরের কাছে তোমার 50,000-এর মতো সৈন্য আছে। এত বড় সৈন্য সংখ্যা যদি ইংরেজদের কাছে চলে আসে, তখন ইংরেজদের এগেনস্টে সিরাজরা জিতে যেতে থাকলেও এত ভারী সৈন্যর এগেনস্টে সিরাজদের পতন হবে সুনিশ্চিত। তার মানে পলাশীর আম্রকাননে যে যুদ্ধটা আদতে হয়েছিল, সে যুদ্ধটা আসলে একটা ডামি ওয়ার ছিল। যে কোনো সিচুয়েশনে সিরাজেরই পতন হইতো, এটা বেসিক্যালি ছিল সুনিশ্চিত, যেটা আমি তোমাদেরকে একটা ম্যাপের মাধ্যমে শিখাইলাম। আমরা কি বুঝতে পারছি পলাশীর যুদ্ধটার কি বলে রাজনৈতিক যে তোমার পলিসিগুলা সেটা কোন জায়গায় ছিল? আর উই ক্লিয়ার? এই নূর ইসলাম, যেটা বুঝতে কইছি রে, বুঝছো কিনা সেটা কও। হ্যাঁ নিশিরাত বাকাচাঁদ, ঠিক বলছো। এই মানুষজন আমরা কি ক্লিয়ার? ওকে ডান। সো পলাশ যুদ্ধ মনে আছে ক্লাইভ ছিল লোকে দুনিয়ার শয়তান একটা। ক্লাইভ এতটাই শয়তান ছিল, এর শয়তানে বিরক্ত হয়ে ওর মা বাপ ওর ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভর্তি করায় দেয়। যা ভাই যা, কাজ করে খা, তো আমার বাড়িতে আর থাকিস না। এত শয়তান ছিল। তো যে ছোটবেলা থেকে এত শয়তান, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যায়, সেখানে তার যুদ্ধের পারদর্শিতা দেখায়, ও পরবর্তী ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে হলো ভারতবর্ষে ওটাকে পাঠায় দেয়। ভারতবর্ষে এসে তো সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য অনেক মানে ওদের যে ব্যবসাকে অনেক বেশি ওদেরকে স্প্রেড করে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্লাইভ হচ্ছে গিয়ে নানান রকমের চক্রান্ত জাল বিছায় নবাবের বিরুদ্ধে সে হলো গিয়ে পলিটিক্স করা শুরু করে। এবং পরবর্তীতে নবাবের চারপাশে সকল বিশ্বাসঘাতকরা ছিল, তাদের সহায়তায় আমাদের যে ক্লাইভ রয়েছে, ক্লাইভ আসলে সাকসেসফুলি তোমার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতে সক্ষম হয়। তো ক্লাইভ তো হলো গেল। রাজবল্লভ ছিল তোমার সিরাজের বিরোধী চক্রান্তের অন্যতম হোতা। নবাব সিরাজউদ্দৌলার অন্যতম অমাত্য মানে হচ্ছে কি তোমার অন্যতম মন্ত্রী হয়েও তিনি ছিলেন ঘোরতর বিশ্বাসঘাতক। ঢাকা বিক্রমপুরের বাঙালি বৈদ্য সম্প্রদায়ের লোক রাজবল্লভ ঢাকায় নৌবাহিনীর কেরানির কাজ করতেন। পরে গভর্নরের পেশকার ছিলেন। কশিটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ যখন ঢাকায় গভর্নর, তখন রাজবল্লভ রাজা উপাধি লাভ করেন। গভর্নরের পেশকার মানে গভর্নরের হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট। কেন গোলাম রাব্বি ছুটি হবে 4টায়? কেন তুমি ছুটি দেন, নাহলে ব্রেক দেন? আমরা সবাই গোলাম রাব্বিকে ছুটি দিয়ে দিলাম, টাটা। আচ্ছা, সো দেখি নওয়াজিস মোহাম্মদ যখন ঢাকার গভর্নর, তখন রাজবল্লভ রাজা উপাধি লাভ করেন। সো দেখো হোসেন কুলি খাঁর মৃত্যুর পরে কি হয়েছে, আমি জাস্ট পড়ে নিব, আর আহামরি কিছু না। তো একটা জিনিস মনে রাখতে হবে, সে ছিল খুবই ধুরন্ধর। রাজবল্লভ ছিল কৃষ্ণদাসের মাধ্যমে নৌকা ভর্তি টাকা পয়সা কলকাতা পাঠিয়ে দেন। রাজদুল্লভ হচ্ছে কি বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের পুত্র রায়দুল্লভ ছিল উড়িষ্যার পেশকার। পরে হলো দেওয়ানি প্রাপ্ত হয়ে মুর্শিদাবাদে এসে তোমার কাজ করা শুরু করে। সো দ্যাটস ইট। জগৎ শেঠ হলো কি বেসিক একটা উপাধি মাত্র, কিন্তু তার এগেনস্টে তোমার জগৎ শেঠের প্রকৃত নাম হচ্ছে ফতেহ চাঁদ। তার পেশা ছিল হলো গিয়ে ব্যবসায়ী। নবাব সরফরাজকে খুঁটিয়ে আলীবর্দী খাঁকে সিংহাসনে বসানোর ক্ষেত্রে জগৎ শেঠের অবদান আছে। জগৎ শেঠ চেয়েছিলেন সিরাজ তার হাতের মুঠায় থাকবেন, কিন্তু সিরাজ তা রাজি হননি।
এই কারণে তিনি সিরাজের বিরুদ্ধে চলে যান। তো জগৎ শেঠ আসলে একটা কাজ করতে, ব্যবসায়িক স্বার্থ ছাড়া তার মধ্যে দেশপ্রেম বলতে কিছুই ছিল না, যেখানে ব্যবসা সেখানে জগৎ শেঠ, এরকম একটা ফ্যাক্টর ছিল। তো এগুলা বাকি চরিত্রগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া রয়েছে, এটা হলো আমরা এখান থেকে স্লাইড থেকে পড়ে নিব। আমি তোমাদের এই ক্লাসের যে তোমার ব্যাখ্যামূলক পার্টটা আছে, ব্যাখ্যামূলক পার্টের দিকে হলো চলে যায়। আচ্ছা, একটা জিনিস তোমরা যখন পড়তে নিবা, পড়ার সময় এই যে এই ক্যারেক্টারটা আছে না, রাইসুল জুহালা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে? কোনটা ভালো করে পড়ে নিবা? রাইসুল জুহালা। ওকে, ডান। আচ্ছা, আসো এখান থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের পার্টটা এটা হলো পড়া শুরু করি। তাদের যত বড় মুখ না তত বড় কথা, তত বড় মুখ না তত বড় কথা, কে বলেছে, কাকে বলেছে, ব্যাখ্যা করো। তাদের উৎসাহ যোগাতে প্রশ্নোক্ত কথাটি বলেন। নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। ওয়ালি খান এই খবর নিয়ে এলে ক্লেটন তাকে বেইমান বাঙালিকে কাপুরুষ বলে তাচ্ছিল্য করে। বেসিক্যালি যখন কলকাতার তোমার যুদ্ধটা হচ্ছিল, সো এই যে তোমার কলকাতার দুর্গের যুদ্ধ, তখন নবাব সৈন্য দুর্গের ভিতরে ঢুকে পড়ছে। তখন হচ্ছে কি তোমার এটা শোনার পরে একজন বাঙালি সৈন্য বলে যে বাঙালি কাপুরুষ না। তখন হচ্ছে কি তোমার একজন ক্লেটন হলো তাকে বেইমান বলে এবং বলে যত বড় মুখ না তত বড় কথা, অর্থাৎ তাচ্ছিল্য করছে। দ্যাটস ইট। পলাশীদের যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। একটু আগে বেসিক্যালি আমি তোমাদেরকে যে ম্যাপটা ড্রয়িং করে দেখাইলাম, সেই ম্যাপটার মধ্যে তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে পলাশীতে কোনো যুদ্ধ হয়নি, একটা ডামি যুদ্ধ হয়েছে। সো এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কি? নবাবের পরাজয়ের প্রধান কারণ হচ্ছে কতিপয় আত্মীয় এবং অমাত্য বর্গের গভীর ষড়যন্ত্র। পলাশীর যুদ্ধে আসলে কোনো প্রকার যুদ্ধই হয় না, সেটাই বেসিক্যালি এখানে তুলে ধরা হয়েছে। এবং মীর জাফর, রাজবল্লভ, ইয়াল লুৎফু খাঁ, ইয়াল লুৎফু খাঁ কিন্তু ছিল আমাদের সিরাজউদ্দৌলার শ্বশুর, সেই শ্বশুরও তার সঙ্গে বিদ্রোহ করে। এরা নবাবের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে আঘাত করেছিল, ফলে পলাশীর প্রান্তরে ইংরেজের বিরুদ্ধে পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়, সে যুদ্ধে নবাবের একদম তোমার হচ্ছে গিয়ে একটা বিশাল রকমের পরাজয় হয়। গেল। আজ রাতেই কাজ ছাড়তে হবে, এসব ব্যাপারে চান্স দেওয়া চলে না, কথাটি বুঝিয়ে রাখো। এখানে তোমার আসলে ক্লাইভ মিরনকে বলেছে আসলে সিরাজউদ্দৌলাকে হত্যা করার প্রসঙ্গে। তোমার ওই যে সিরাজউদ্দৌলা বেঁচে থাকলে তো তাকে ঘিরে আবার জনমত সৃষ্টি হতে পারে, তাই এই জায়গা থেকে সিরাজউদ্দৌলাকে ইনস্ট্যান্ট মেরে ফেলার জন্য ক্লাইভ তোমার হলো মীর জাফরের ছেলে মিরনকে বলছে। মিরন আবার নবাব সিরাজের ওয়াইফ লুৎফুন্নিসাকে পছন্দ করতো। সো ক্লাইভকে বলছে তুমি লুৎফুন্নিসাকে পছন্দ করো, সিরাজ বেঁচে থাকলে লুৎফুন্নিসা কিভাবে তোমার হবে, সো তুমি সিরাজকে হত্যা করার ফলে ব্যবস্থা করো। এই জায়গা থেকে আলো চুক্তিটা করা হয়েছে। দ্যাটস ইট। এরপর দেখি মীর জাফর উমিচাঁদকে কালকে উঠে কেন বলেছে? কারণ উমিচাঁদের ধূর্ততা, স্বার্থান্বেষী মনোভাব এবং দ্বিমুখী নীতির কারণে। সো দেখা যাচ্ছে যে সবাই ইংরেজের সঙ্গে একটা চুক্তি হইল কে করে, সেই চুক্তিটা হচ্ছে কি তোমার কেন করে, সেটা হচ্ছে তোমার নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য। এখন দেখা যাচ্ছে ওই নবাব যদি ক্ষমতাচ্যুত হয়, তার রাজকোষাগারে কে কতটুকু ভাগ পাবে সেটা নির্দিষ্ট করার জন্য ক্লাইভের তৈরি দলিলে অন্যান্যরা স্বাক্ষর করতে হলে উমিচাঁদ অনুপস্থিত ছিল। মীর জাফরের ধারণা উমিচাঁদ কলকাতায় বসে চুক্তি স্বাক্ষর দেবে এবং চুক্তিতে তার দাবি পূরণ না হলে গোপন ষড়যন্ত্র সমস্ত খবর নবাবের দরবারে পৌঁছে দিবে। এই কারণেই মীর জাফর উমিচাঁদকে কালকে উঠে বলেছেন। বেসিক্যালি উমিচাঁদ বড় অ্যামাউন্টের টাকা দাবি করছিল, সে টাকা না দিলে এরকম সে বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা হলো মীর জাফর ভয় পাইছিল। তাই ক্লাইভ যে কাজটা করছিল, দুটি একটা নকল দলিল বানায়, নকল দলিলে উমিচাঁদের কথাটা লেখা থাকলেও আসল দলিলে আর উমিচাঁদের কথাটা লেখা নাই। সো এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে উমিচাঁদ রয়েছে, উমিচাঁদকে ধোকা দেওয়া হয়, আর উমিচাঁদের এই ধরনের সততার কারণে তাকে কালকে উঠে বলে আখ্যায়িত করা হয়। দ্যাটস ইট। ওরা বেনিয়ার জাত, বেনিয়া বলতে বলা হয় তোমার ব্যবসায়ী। সো ইংরেজি স্বার্থান্বেষী বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করতে বেসিক্যালি আলোক চুক্তি করা হয়েছে। তো স্টুডেন্ট মোটামুটি এখানে এতটুকুই। এবার চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। দ্রুত এমসিকিউ বানার অ্যান্সার দাও। এমসিকিউ বানার অ্যান্সার দাও। আবিদা, তোমার নেট খারাপ তাই ঝাপসা দেখায়।
ওয়ানের অ্যান্সার এ বলতেছে, ভেরি গুড জগৎ শেঠ। এরপর দেখি সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা নিয়েছিল? 5, 10, 15, 20। মোহাম্মদী বেগ টোটাল দিয়ে নিছিল 10,000 টাকা। এখন অ্যাডভান্স দিছিল কত, 5 নাকি 10? ওকে, 2 এর এ বলতেছি ইয়াস 5,000, ভেরি গুড। 3, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবাই সম্ভব লুৎফা উক্তিটি কার? ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা উক্তিটি কার? আমেন মিয়া বেগমের, ঘসরে বেগমের, মুহাম্মদী বেগের নাকি নবাব সিরাজউদ্দৌলার? এমসিকিউ 3, ওকে, অ্যান্সার হচ্ছে সিরাজ, ভেরি গুড। মীর জাফরের নবাব হওয়ার পরে ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পান? পলাশী, কলকাতা, আলীনগর নাকি 24 পরগনা? পলাশী, কলকাতার, আলীনগর নাকি 24 পরগনার? মীর জাফরের নবাব হওয়ার পরে ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? পলাশী, কলকাতার, আলীনগর নাকি 24 পরগনা? 4 এর সি বলতেছে মৃত্যুঞ্জয় দে সূর্য, ইয়াস নো, এটার অ্যান্সার হচ্ছে 24 পরগনা। 24 পরগনা। 4, মীর জাফরের নবাব হওয়ার পরে ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? ওকে, এরপর দেখি, ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানি টাকার জন্য তা বলে বাঙালি কাপুরুষ নয়, ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? 5-এর অ্যান্সার দাও, 5। ওকে, 5-এর অ্যান্সার দাও সবাই, 5, 5, 5। ও, আমি তো পুরো 4-এর অ্যান্সার দেখা দিলাম, সো হ্যাঁ, 5-এর অ্যান্সার দাও, 5-এর অ্যান্সার 5। আচ্ছা, তোমরা অনেকেই হচ্ছে ইয়া বলতেছিলা 24-এর অ্যান্সার তোমার যে ডি বাদে সবই বলছে, এবিসি সব বলছে, বাট এটা সঠিক অ্যান্সার ডি, 24 পরগনা। ডান। সো এখানে দেখি আমরা হলো একটা সিকিউ সলভ করে ফেলি। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো, এই যে সিকিউটা, সিকিউতে কি বলছে? রোমের একচ্ছত্র অধিপতি, অধিপতি মানে হচ্ছে কি রাজা,
জুলিয়াস সিজার তার সিনেটররা ব্যাপারটি মেনে নিতে পারেননি। তারা সিজারকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন, এমনকি তার ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসও হীন চক্রান্তে যোগ দেন। সিনেটে নৃশংসভাবে নিহত হন সিজার। মৃত্যুকালে বন্ধু ব্রুটাসের হাতেও উদ্যত ছুরি দেখে তিনি বিস্মিত হন। সিরাজ বলে ওঠেন, ব্রুটাস তুমিও? ওকে, সো দেখি উদ্দীপকে জুলিয়াস সিজারের সঙ্গে কার জিনিসটা হলে তুলনা করা যায়। জুলিয়াস সিজার আর সিরাজউদ্দৌলা পরস্পরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কারণ তারা উভয়ই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। গেল। ব্রুটাস কেবল রোমেই নয়, বাংলাতে বিচরণ করছে। অবভিয়াসলি ব্রুটাসের মতো বিশ্বাসঘাতকরা যেমন মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, মোহাম্মদী বেগ, মিরন সবাই বেসিক্যালি এই ধরনের বিশ্বাসঘাতক ছিল। দ্যাটস ইট। তো স্টুডেন্টস, ওভারঅল আজকের ক্লাসটা এখানে শেষ। আমাকে একটু বলো আজকের ক্লাসটা কেমন লাগছে? আজকের ক্লাসটা কেমন লাগেছে? ওকে, তো তোমাদেরকে বলি আজকে রাত 10:30টায় তোমাদের জন্য আমি একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো HC26 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে। এখানে আমরা আজকে কি পড়বো? ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969। সো এই ফেব্রুয়ারি 1969 যে এই ক্লাসটা হবে, এই ক্লাসের মধ্যে আমি একজন লাকি উইনারকে একটা বই গিফট করব। বইটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। সো আশা করছি তোমাদের এই যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে কি তোমরা করবা। তো সবার সাথে আজ 10:30 দেখা হচ্ছে তো? যারা 10:30 ক্লাস করবা তারা কমেন্টে লেখো ইয়েস। আরে উম্মে সালমার পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস ছিল, ওর অনেক হচ্ছে ভালো লাগছে, থ্যাংক ইউ। সবাই হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি 1969 উপর ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসো। যার জয়টা হবে এটার উপরে হচ্ছে গিয়ে বেস করে হচ্ছে আমরা আরও বেশ কিছু জিনিসের উপরে বেস করে তোমাদেরকে এই কমলাকান্ত দপ্তরের বইটা হলো গিয়ে উপহার দিব। ঠিক আছে? নিপা বলছি ইয়েস ইয়েস। ওকে, ডান। সো আই গেস আমাদের যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা হলো এখন আমরা শেষ করতে পারি। কারোর কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস টপিক নিয়ে? ওকে, তো স্টুডেন্ট আর একটু পরে, এখন তো তোমার 4টা বাজে, 5, 6, 7, 8, 9, 10 আর 6.5 ঘন্টা পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে 10MS HSC স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে ফেব্রুয়ারি 1969 এই টপিকের উপরে। সো টিল দেন ভালো থেকো, আসসালামু আলাইকুম।